দিয়েছেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমার হাতে যে প্রথম মেইলটি রয়েছে সেটি আমাদেরকে পাঠিয়েছেন ভূতবেলার খুব পরিচিত মুখ তানভীর প্রধান। তানভীর প্রধান যে মেইলটি পাঠিয়েছেন সেটার টাইটেল হচ্ছে মহিলা জিন। অনেকের রিকোয়েস্ট ছিল যে এই মেইলটি যেন আবারও পড়া হয়। তো আমার কাছে নতুন কিছু মেইল রয়েছে, সেই সাথে পুরনো কিছু মেইল দিয়ে আজকের ভূতবেলা চলবে এবং আমাদের স্টুডিওতে অতিথি আছেন, তাদের থেকে আমরা চমৎকার কিছু ঘটনা আপনাদের উপহার দেব। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM এর পাশাপাশি আমাদের শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট www.radiosarabelar.fm এবং সারাবেলার একমাত্র যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমরা লাইভ করছি। আপনারা চাইলে লাইভে যুক্ত হতে পারেন এবং জানাতে পারেন আপনাদের মন্তব্য, কে কোথা থেকে দেখছেন এবং শুনছেন, এবং আপনাদের কাছে যদি থেকে ভৌতিক কোনো ঘটনা আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে 01713484465। এছাড়া আপনি চাইলে আপনার ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabala@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, bhoot.sarabela@gmail.com। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমার হাতে থাকা প্রথম মেইলটিতে। আসসালামু আলাইকুম রাতুল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও একটা নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। 2014 সালের আমি ঢাকায় পড়ি জমালেও সেখানে তেমন পরিচিত কেউ ছিল না। তবে কিছুদিনের মধ্যেই চাকরি সূত্রে একজন বড় ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। বর্তমানে সে আমার রুমমেট ও আমার ভালো একজন বন্ধু। তার নাম মোহাম্মদ শাহ আলম। শাহ আলমের বেড়ে ওঠা ঘোড়াবান্ধার ঝাকুয়াপাড়া নামক গ্রামে। সত্যি কথা বলতে প্রথম পরিচয়েই আমাদের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। চাকরির জন্য আমরা দুজন একই মেসে থাকি। বাবা মাকে ছেড়ে ঢাকায় আসার কারণে প্রায় সময়ে আমার মন খারাপ থাকতো, তাই প্রতিদিন বাড়িতে ফোন করতাম। শাহ আলমকে দেখতাম মাঝে মাঝে বাসার লোকের সাথে কথা বলছে। শাহ আলম এমন একজন মানুষ, দেখতে বেশ নম্র ভদ্র একজন। আমি যখন আব্বা আম্মার সাথে কথা বলতাম ও তখন এসে সবাইকে সালাম জানিয়ে চলে যেত। কিন্তু আমাদের কাছে ওর একটা বিষয় খুব অদ্ভুত লাগতো। ও যখন ওর বাড়ির লোকদের সাথে কথা বলতো, তখন আমি যদি কাছে গিয়ে ওর বাবা মাকে সালাম জানানোর কথা বলতাম, তখন ওর হাসি মুখটা যেন মুহূর্তের মধ্যেই মলিন হয়ে যেত। প্রথম কয়েকদিন ব্যাপারটা লক্ষ্য না করলেও ধীরে ধীরে ব্যাপারটা আমার নজরে পড়ে। এর মাঝে বেশ কয়েকবার আমি ওর মায়ের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করেছি। অনেকবার বলেছি আমার সাথে কথা বলিয়ে দাও, কিন্তু শাহ আলম বিষয়টি কোনোভাবেই মানত না, বারবার এড়িয়ে চলত। এমনই এক উৎসবমুখর দিনে আমি আমার আব্বা আম্মার সাথে কথা বলা শেষ করে পাশের রুমে গিয়ে দেখি শাহ আলম তার পরিবারের সাথে কথা বলছে। সেদিন ওর পরিবারের লোকদের সাথে পরিচয় হবার সুযোগ ছিল, তাই আমি আর দেরি না করেই ওর কাছে চলে যাই। কিন্তু গিয়ে দেখি ও তার নানা এবং খালামণিদের সাথে কথা বলছে। কিছুক্ষণ পাশে দাঁড়িয়ে থেকে ওর কথা শেষ হওয়ার পর যখন ওর বাবা মাকে ফোন করতে বলি, তখন আবারও ওর হাসি মুখটা মলিন হয়ে যায়, চোখে পানি টলমল করছিল। সেই মুহূর্তে আমি ওর মুখের দিকে তাকিয়ে এক প্রকার বোকাই হয়ে যাই। এই তো হাসি মাখা মুখ নিয়ে কথা বলছিল সবার সাথে, হুট করে কি এমন বলে ফেললাম আমি, যার কারণে ওর হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল? আমার মনের মধ্যে এই প্রশ্নটা বারবার গিজ করছিল। আমি এর কারণ জিজ্ঞেস করলে আবারও সেই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার এমনটা হবার কারণে আমি নাছর বান্দার মতো ওকে চেপে ধরি। সত্যি বলতেই হবে। সত্যি বলতে এমন সুন্দর, নম্র, ভদ্র আর হাসি খুশি মানুষের জীবনে এতটা দুঃখ থাকতে পারে, কিংবা জীবনে এতটা বিভীষিকাময় এবং রহস্যময় হতে পারে, সেটা আমার কল্পনাতে ছিল। শাহ আলমের প্রথম কথাটি ছিল এরকম: আমার বাবা মা নেই, তারা দুজনেই বহু বছর আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। ব্যাপারটা আমার কাছে কষ্টদায়ক ছিল, তাই ভেবেছিলাম এই বিষয়ে ওকে আর জিজ্ঞেস করব না। কিন্তু হঠাৎ এমন এক অদ্ভুত ঘটনা ঘটল, যার মাধ্যমে আমি জানতে পারি
কেউ একজন ওর বাবা মাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য করেছে। কৌতূহলবশত আমি এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে শাহ আলম প্রথম বলতে নারাজ ছিল। তবে জোরাজুরিতে এক পর্যায়ে শাহ আলম আমাকে যে কথাগুলি বলেছিল তা শুনে আমার শরীরে এক প্রকার কাঁটা দিয়ে ওঠে। শাহ আলম তার জীবনের সেই বিভীষিকাময় রহস্যময় ঘটনা আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই আপনাদের বলার চেষ্টা করছি। মাত্র 6 বছর বয়সে আমি আমার পরিবারকে হারিয়েছি। আমার বেড়ে ওঠা আমার নানু বাড়িতে হলেও তারা কখনো আমাকে আমার বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত আমি তাদেরকে, অর্থাৎ তাদের মৃত্যুকে স্বাভাবিক মনে করতাম। তবে বয়স বাড়ার সাথে সাথে বিষয়টি আমাকে নাড়া দিতে থাকে। কারণ মাত্র 1 মাসের মধ্যে আমার পরিবারের 5 জন সদস্যের মৃত্যু ঘটেছিল। আর তাদের মৃত্যুর পর আমার নানু কখনো কোনো দিন আমাকে আমার দাদু বাড়ি যেতে দেননি, এমনকি কবরের কাছেও না। বাবা মা, দাদা দাদি আর আমার আদরের ছোট বোন যেন আমাকে আকস্মিকভাবেই ছেড়ে চলে গিয়েছে। ছেলেবেলায় পরিবারের সদস্যদের হারিয়েছি বলে খুব একটা কষ্ট অনুভব করিনি, কিন্তু আমি আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খাই যখন তাদের মৃত্যুর মূল কারণটা জানতে পারি। ছোট থাকতে আমি খালামণি আর নানুকে অনেকবার জিজ্ঞেস করেছি আমার পরিবারের সদস্যদের মৃত্যু কিভাবে হয়েছে, কিন্তু তারা আমাকে কিচ্ছু বলেননি। তবে প্রাপ্তবয়স্ক হবার পর যখন খালামণিকে আবারও প্রশ্নটা করি, তিনি তখন আমাকে সম্পূর্ণ ভিন্ন একটা উত্তর দেন, যেটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, সময়টা 1995 সালের দিকে, বর্ষাকাল হবে। তোর ছোট বোন কেবলমাত্র জন্মগ্রহণ করেছে। তোর বয়স তখন অল্প, প্রায় 6 বছর মতন। তুই অনেক চঞ্চল আর দুরন্ত থাকায় তোর বাবা তোকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন যাতে তোর ছোট বোনের কোনো অসুবিধা না হয়। তোর বাবা ভেবেছিলেন বোন একটু বড় হলে তোকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন। মাঝে মাঝে বাড়িতে নিয়ে যেতেন সবার সাথে দেখা করানোর জন্য। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র 1 মাসের মাথায় চোখের সামনে পুরো পরিবারটা একেবারে নিঃশেষ হয়ে গেল। সত্যি বলতে পরিবারের 5 জন সদস্য কারো মৃত্যুই স্বাভাবিক ছিল না। তোর দাদু ছিলেন গ্রামের সবচেয়ে বড় কবিরাজ। বিভিন্ন তন্ত্র মন্ত্র আর ছোটখাটো টোটকা দিয়ে তিনি অনায়াসেই গ্রামের মারাত্মক রোগ ব্যাধি সারিয়ে দিতেন। তার কবিরাজের মূল উদ্দেশ্য ছিল মানুষকে সাহায্য করা। তিনি অনেক জাদুবিদ্যাও জানতেন। সেই সূত্রে তার কাছে একদিন এক রাতে হিন্দু পরিবার থেকে সাহায্যের আবেদন আসে। পরিবারটির মূল সমস্যা ছিল তাদের বাড়িতে কিছুদিন আগেই নতুন বউকে বরণ করা হয়েছে এবং তাদের জানা মতে সেই নতুন বউয়ের ওপর অশরীরী ভর করেছে। তোর দাদু খবরটি পেয়ে সাহায্য করার জন্য প্রস্তুতি নিলেন। তোর দাদি তাকে কোনোভাবেই যেতে দিতে রাজি ছিলেন না, কারণ এদিকে মাঝরাতে, একদিকে মাঝরাত, অন্যদিকে তোদের বাড়িটা ছিল একদম হাওরের মাঝে। আশেপাশে 1 গ্রাম ঘুরেও কোনো মানুষের অস্তিত্ব পাওয়া সম্ভব ছিল না। কিন্তু তোর দাদু ছিল পরোপকারী মানুষ, বিধায় স্ত্রীর কথা না শুনেই মাঝরাতে গন্তব্যে ছুটে যান। যেখানে পৌঁছে তিনি রীতিমতো অবাক হয়ে যান। তিনি ভেবেছিলেন কোনো সাধারণ জিন হবে, কিন্তু মেয়েটির অদ্ভুত আচরণ আর অলৌকিক ঘটনা দেখে তিনি বুঝতে পারেন এটি অনেক শক্তিশালী জিন। তিনি নিজের আসন সাজিয়ে মেয়েটিকে বসানোর পর সেই জিনের সাথে কথা বলার শুরু করেন তোর দাদু। দাদু বুঝতে পারেন সেই জিনটি একটি মহিলা। তোর দাদু সেই জিনটিকে অনেক প্রশ্ন করেছিলেন এবং সবাইকে অবাক করে দিয়ে সেই জিনটি স্বাভাবিকভাবেই উত্তর দিচ্ছিল। জানা যায় নিজের জীবন বাঁচানোর জন্য নতুন শরীরের প্রয়োজন বলেই এই বাড়ির বউয়ের ওপর ভর করেছে সেই জিনটি। সে কোনো ক্ষতি করবে না। এই কথা শোনার পর দাদু জিনটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেই সে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, খবরদার, এমনটা তুই বলেও করবি না। আমি আবারও সাবধান করছি তোকে, তুই এমনটা করবি না। আমি এই মেয়ের শরীর থেকে নিজের জীবন বাঁচাতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর শরীরেই থেকে যাব। মেয়েটি কখনো মা হতে পারবে না। শুধু এই একটি সমস্যা ছাড়া আমি এই পরিবারের, এই মেয়ের আর কোনো সমস্যা বা কোনো ক্ষতি করব না। তবে ভুলেও যদি ওর থেকে আমাকে আলাদা করতে চেষ্টা করিস তবে তোর মৃত্যু নির্ধারিত। মহিলা জিনটির মুখে এসব হুমকি শোনার পর
দাদু সেই হিন্দু পরিবারের কর্তার কাছে গিয়ে বলেন, মশাই, আপনি তো সবই শুনলেন। জিনটি আপনার ছেলের বউয়ের কোনো ক্ষতি করবে না। শুধু সমস্যা একটাই, আপনার পুত্রবধূ কখনো মা হতে পারবে না। আর ওকে ছাড়াতে গেলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই ব্যাপারটি নিয়ে একটু যদি ভেবে দেখতেন। এই কথা বলে তোর দাদু সেদিন বাড়ি ফিরে আসেন। মাঝখানে বেশ কিছুদিন চলে যায়, কোনো সমস্যা দেখা দেয় না। হঠাৎ এক বিকেলে আবারও সেই হিন্দু বাড়ি থেকে সাহায্যের আবেদন আসে। বলা হয় যে মা হতে পারবে না জেনে নতুন বউ নাকি নিজের গলায় দড়ি দিতে গিয়েছিল। সবটা জানার পর তোর দাদু ভাবলেন জিনটি হয়তোবা খুব একটা শক্তিশালী নয়, ভয় দেখানোর জন্য হয়তোবা সেদিন এসব কথা বলেছিল। তিনি ভাবলেন মেয়েটির শরীর থেকে জিনটিকে সরিয়ে ফেললে হয়তো সেটি অন্য কোথাও চলে যাবে, স্বাভাবিকভাবে যেমনটি হয় আর কি। এই ভেবে মেয়েটিকে বাঁচানোর জন্য তোর দাদু প্রস্তুত হলেন। কিন্তু কিছু জিনিসের ব্যবস্থা করতে বললেন তিনি, যেমন একজন বিধবা মহিলার শাড়ি, শ্মশানের চিতার ছাই এবং সিঁদুর সহ আরও কয়েকটি জিনিস। জিনিসগুলো সংগ্রহের পর তোর দাদু তোর দাদিকে সব কিছু জানিয়ে সেখানে যেতে চাইলেন। আবারও তোর দাদি পূর্বের মতো তাকে বাধা দেন, কিন্তু কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিয়ে তোর দাদু সেদিনের মতো চলে যান। সেখানে গিয়ে তিনি আসন সাজিয়ে জিন ছাড়ানোর কাজ শুরু করেন। কাজ চলাকালীন মুহূর্তে চারিদিকে যেন বিনামেঘে বজ্রপাত আর তুফান শুরু হয়ে গেল। অনেক চেষ্টা আর লড়াইয়ের পর কাজটা যখন শেষের দিকে, মহিলা জিনটি তখন রাগে তোর দাদুকে বলে, আজ হয়তো তুই আমাকে ওর থেকে আলাদা করবি, কিন্তু আমি শপথ নিচ্ছি তোর বংশকে আমি নির্বংশ করে ছাড়ব। এরপর প্রচণ্ড জোরে একটা আত্মচিৎকার দিয়ে সেই মেয়েটিকে ছেড়ে চলে যায় সেই মহিলা জিনটি। তারপর সেই হিন্দু বাড়ির পুত্রবধূ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর তোর দাদু রাত 1টার দিকে বাড়ি ফিরে আসেন। ঘটনা শুনে তোর দাদি তাকে গোসল করে আসতে বলেন। সে সময়ে তোর দাদি, তোর মা এবং তোর ছোট বোন ছিল তোদের বাসায়। তোর বাবা তখন দিনাজপুরে কোনো একটা কাজের জন্য গিয়েছিলেন। সেই শাহ আলম ভাইয়ের মা যখন ওয়াশরুমে গিয়েছিলেন, তিনি যখন ওয়াশরুম থেকে ফিরে আসেন, তিনি দেখেন যে তার রুম থেকে একটা হাড় চিবানোর মতো একটা শব্দ হতে থাকে, যার ফলে তিনি রুমে এসে দেখেন তার ছোট্ট মেয়েটাকে, সেই একটা ভয়াবহ একটা অবয়ব ছিল, তার বোনের কলিজা বের করে মাংস খুবলে খুবলে খাচ্ছে। তারপর মায়ের প্রচণ্ড চিৎকার শুনে পাশের রুমে ছুটে গিয়ে দেখে তোর ছোট বোনের শরীরটা রক্তাক্ত হয়ে পড়ে আছে। এরপরে তোর মা অজ্ঞান হয়ে যায়। তোর দাদা দাদিও ছুটে আসেন। এই দৃশ্য দেখে তোর দাদু একেবারেই ভেঙে পড়েন এবং বুঝতে পারেন এটি সেই মহিলা জিনের কাজ। হঠাৎ ঘোরের মধ্যে থেকে অনেকগুলো কুকুরের ডাক শোনা গেল। আওয়াজটা ছিল অস্বাভাবিক। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে সেই গ্রামে কোনো কুকুর ছিল না। সবাই বাইরে গিয়ে দেখে বিশাল আকৃতির এক অদ্ভুত কুকুর উঠানের মাঝে দাঁড়িয়ে আছে। তোর দাদু তখন বুঝতে পারেন জিনটি একা নয়, সে দলবল নিয়ে আক্রমণ করতে এসছে। পরদিন সকালে আমরা উঠানের ঠিক মাঝখানে একটা গর্ত করা হয়েছে দেখতে পাই, যা দেখে ঠিক কবরের মতো মনে হচ্ছিল। দাফন শেষে তোর বোনকে বাড়ির পেছনে কবর দেওয়া হয়, কিন্তু বিপদ তবুও ছাড়ল না। পরদিন রাতে আবারও তুফান এবং সেই কুকুরগুলোর ডাক শুনতে পাওয়া গেল। তোর দাদু বাইরে গিয়ে বিদ্যুৎ চমকানোর আলোয় স্পষ্ট দেখতে পেলেন উঠানের পাশের রাস্তায় একটা বিভৎস মহিলা, হাতে ছোট একটা কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে সেই মহিলা অবয়বটি, যা দেখতে নাকি তোর ছোট বোনের চেহারার মতোই। শরীর থেকে তখন টপ টপ করে রক্ত ঝরছিল। এই দৃশ্য দেখে কাঁপতে কাঁপতে তোর দাদু অনুরোধ করেন, তুই আমাকে ক্ষমা করে দে, আমি না জেনে তোর ভুল করেছি। আমার নাতনিকে তুই নিয়ে গেছিস, আর কি চাস আমাদের থেকে? ঠিক সেই মুহূর্তে তুইও আমাদের পাশে দাঁড়িয়েছিলি, হয়তো সবটা মনে নেই তোর। জিনটি তোর দাদুকে থামিয়ে দিয়ে বলল, বাঁচবি না, কেউ বাঁচবি না তোরা, তোর বংশকে আমি নির্বংশ করে ছাড়বো। এরপরে এক পলকে সেখান থেকে উধাও হয়ে গেল। পরদিন সকালে তোর দাদু তোর বাবাকে ডেকে বললেন, বাবারে, আমরা অন্তিম সময় ঘনিয়ে এসেছে, আমার বিদ্যা দিয়েও ওকে আটকাতে পারবো না। তুই সবাইকে নিয়ে তোর শ্বশুর বাড়ি চলে যা, আমি চাই না আমার কারণে কেউ বিপদে পড়ুক। তোর বাবা
সবাইকে নিয়ে তখন আমাদের বাড়িতে চলে আসেন। কিছুদিন পর সেই এলাকা থেকে খবর আসে তোর দাদু বাড়ির ওখান থেকে নাকি প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। তোর বাবা মা এবং আমার আব্বা আম্মা অর্থাৎ তোর নানা নানি ছুটে যান সেখানে। সেখানে গিয়ে দেখেন এক মর্মান্তিক দৃশ্য, যা ছিল একেবারে কল্পনাতীত। তোর দাদা দাদিকে নির্মমভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। তাদের চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল। উঠানের মাঝখানে আরও দুটি গর্ত করা ছিল সেদিন। তোর বাবা মা সব কাটিয়ে সেখান থেকে ফিরে যেতে চাইলেন, কারণ বাড়িতে গরু ছাগল ছিল। 1 সপ্তাহ পর তাদেরও আর কোনো খোঁজ পাওয়া গেল না। আমার আব্বা অর্থাৎ তোর নানা সেখানে গিয়ে খোঁজ নেন এবং দেখেন রুমের চারপাশে দুর্গন্ধ। এবং সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখেন তোর মায়ের লাশ পড়ে আছে নৌকার উপর, আর তোর বাবার লাশ তোদের বাড়ির গোয়াল ঘরের ভেতর। তাদেরও সেই একইভাবে হত্যা করা হয়েছিল। আর উঠানের মাঝে আরও 2টি গর্ত রাখা। গ্রামবাসীরা ভয়ে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এমনকি যে হিন্দু পরিবারটিকে তোর দাদু সাহায্য করেছিলেন তারাও কেউ আসেনি। আব্বা আম্মা তোকে নিয়ে সেই পলাশবাড়ির এক হুজুরের কাছে যান। হুজুর সব কিছু শুনে বলেন এই জিনটি প্রচণ্ড শক্তিশালী। চট্টগ্রামের এক মহিলাতান্ত্রিক তাকে দীর্ঘ 50 বছর বোতলবন্দি করে রেখেছিল। ছাড়া পাওয়ার পর সেই জিনটি জীবন বাঁচাতে তার একটা শরীর প্রয়োজন ছিল। শরীর না পাওয়াতে ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে। তবে 1 মাস পার হয়ে যাওয়ায় জিনটি হয়তো মারা গিয়েছে, নয়তো নতুন কোনো শরীরে কোথাও বন্দী হয়ে গিয়েছে। এরপর হুজুরের কথা মতো তোকে মাদ্রাসায় পড়ানো হয় এবং প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তুই এখন সম্পূর্ণ বিপদমুক্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের পাঠানো ঘটনা। যদি ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ, আর ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ততদিন পর্যন্ত আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তানভীর প্রধান। তারপর ওনার ঠিকানা জানিয়েছেন এবং উনি বর্তমান ঠিকানাও জানিয়েছেন যে এয়ারফোর্স বেস পাহাড় কাঞ্চনপুর। প্রিয় লিসেনার, আপনাদের কার কাছে কেমন লাগছে আজকের এই ঘটনাটি আমাদেরকে জানাতে পারেন। এবং আমি শুরুতেই আপনাদেরকে দুঃখিত, কারণ আমার কাছে যে মেইলটি ছিল আমি মাঝখানে পুরোটা শেষ করতে পারিনি। এবং এরপরে আমি আবারও পড়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছি কারা কারা আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আমাদের রেডিও সারাবেলার যে একমাত্র ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে লাইভ করছি। লাইভের কমেন্ট বক্সে আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনারা। এর পাশাপাশি আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের সাথে যুক্ত আছেন আরিশা আরিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বৃষ্টি হসপিটাল বালুয়া থেকে শুনছি অনেক দিন পর। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও অনেকেই যুক্ত আছেন। তো এই মুহূর্তে আমি আসলে খুব বেশি কথা বাড়াতে চাই না। আমাদের স্টুডিওতে অতিথি আছেন, আমরা অতিথির কাছে চলে যাব, অতিথির ঘটনা শুনবো। এবং এর মাঝেই আমি আরও কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই। যেমন নয়ন সরকার লিখেছিলেন আমাদেরকে, লিখেছিলেন সোহাগ সর্দার, সাব্বির ইসলাম লিখেছেন, শোয়েব বিন কাউসার লিখেছেন, শোয়েব বিন ইসলাম গত সপ্তাহে আপনাকে মিস করেছি। সুরেয়া জান্নাত পরি লিখেছিলেন যে গত সপ্তাহের প্রথম মেইলটা আপনার কণ্ঠে শুনতে চাই। আমি আসলে একটা জরুরি কাজে ঢাকায় অবস্থান করেছিলাম, এই জন্য ভূতবেলা এপিসোডটা মিস করেছি। প্রথম মেইলটা কী ছিল আমি জানি না, যদি আপনারা একটু মনে করিয়ে দিতেন যে কী রিলেটেড ছিল সেই মেইলটা আমাকে জানাতে পারেন। সাব্বির ইসলাম লিখেছেন, ভাইয়া আমি আছি মধ্য ধানঘড়া থেকে। HM সাইফুল ইসলাম ছিলেন, রাতুল ভাই শুনছি ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার থেকে। ছিলেন আমাদের সাথে জেসনিয়া ফারা, উনি লিখেছেন স্টোরিটা অনেক ভয়ানক ছিল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। শোয়েব বিন ইসলাম ছিলেন আমাদের সাথে আছে। নয়ন সরকার ছিলেন আমাদের সাথে, লিখেছেন কেমন আছেন ভাইয়া, অনেক ভালো আছি। উনি চন্দিয়া থেকে দেখছিলেন আমাদেরকে। মারুফ ছিলেন আমাদের সাথে, এই প্রথমবার আপনাকে লাইভ দেখছি নারায়ণগঞ্জ থেকে। সোহাগ সর্দার লিখেছিলেন আমাদেরকে জান্নাত বাপ্পি, উনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। এরপর এসআর রক্তিল ছিলেন আমাদের সাথে, অনেকদিন পর ভূতবেলা শুনছি। লিখেছিলেন আমাদেরকে শোয়েব বিন ইসলাম, লিখেছিলেন যে প্রথম মেইলটা বেশ ভয়ানক ছিল এবং আরও ভয়ানক ঘটনা শুনতে চাই।
লিখেছিলেন আমাদেরকে বরাবরের মতো যুক্ত হলাম নরসিংদী থেকে জান্নাত বাপ্পি। শুভ সাহা ছিলেন আমাদের সাথে। ভাইয়া আমি ঢাকা মতিঝিল থেকে সাথে আছি, আমি গাইবান্ধার ছেলে। সিফাত আল সাদি আশিক ছিলেন আমাদের সাথে, কেমন আছেন? বগুড়া থেকে আমাদেরকে শুনছেন। এরপর কাজী নূর সরকার নিশাদ ছিলেন আমাদের সাথে, তুলসীঘাট পল্লী বিদ্যুতের সামনে থেকে আমাদেরকে উনি শুনছেন। জানাত বাপ্পি আবার লিখেছেন যে মেইলটা বেশ ভয়ানক। আচ্ছা, ইমেলটা শুনে ভয় পাচ্ছি লিখেছেন সেলিম রাজ রংপুর থেকে শুনছেন। আজমিন ছিলেন আমাদের সাথে, উনি সালাম জানিয়েছেন ভাইয়া আপনার। আচ্ছা, ওকে ফাইন। আমি বারবার বলেছি কোনো পার্সোনাল কোয়েশ্চেন প্রোগ্রামে করবেন না, অন্যথায় আমি আপনার কমেন্ট নেক্সট টাইম থেকে ইগনোর করব। লিখেছিলেন নয়ন সরকার, অনেক ভালো হচ্ছে। ফাহিম ইশরাক ছিলেন যে পলাশবাড়ি থেকে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং যুক্ত হচ্ছেন। তো এই মুহূর্তে আমি চলে যেতে চাই শাহাদুলের কাছে। শাহাদুল, কেমন আছো? হুজুর আছে, তা সেই হুজুরের নামটি আবার না বলি, কারণ অনেক সময় তাদের নাম বলাতেই অনেক সময় যুক্ত অনেক সময় তাদের সমস্যা হয়, ওই জন্য তাদের নামটি বলা যায় না। সরাসরি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটিতে যাচ্ছি। ঘটনাটি ভেড়ামারা ব্রিজের থেকে প্রায় হ্যাঁ, 2-3 বা প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে সেই ব্রিজ থেকে সেই বাড়িটি, এবং সেই বাড়িটি আশেপাশে তেমন কোনো বাড়ি বা ঘর ছিল না, শুধু মাঝে মধ্যে আবার ট্রেনের আওয়াজ শোনা যেত আবার ওখান থেকে, যেহেতু লাইনটা পাশেই, তা ওখান থেকে শোনা যেত। এবং বাড়ির আশেপাশে অনেক ধরনের বড় বড় গাছ ছিল, যেমন শিমুল গাছ, বড়ই গাছ, বিভিন্ন ধরনের গাছ যেগুলো ছিল, তো সেগুলো দিয়ে ওনাদের বাড়ির চতুর্পাশে বা চারিপাশেই ঘেরানো ছিল, এবং একটা প্রাকৃতিক সৌন্দর্যের মতন দেখলেই ভালো লাগতো। তা সেখানকে পাশে আবার নদী ছিল, আমাদের এই যে ঘাগর নদী যেটা, সেটার সাথে সংযুক্ত রয়েছে সেই ব্রিজের সাথে। তা ওই বাসায় বেশ কয়েকজন থাকতেন, মা বাবা এবং তাদের ছেলে মেয়ে সহকারে বেশ কয়েকজন থাকতেন। এবং বাসার যে ছোট যে ব্যক্তিজন রয়েছে, সেই ছোট ব্যক্তির সাথেই ঘটনাটি ঘটে। সেই ওনাদের বাড়ির পাশে যে নদীটি রয়েছে, নদীতে একটি প্রচুর, ওই নদীতে অনেক বড় একটা গর্ত রয়েছে, যেটাকে আমরা কুয়া বলে থাকি। সেখানে বালু উত্তোলন করার পর সে জায়গাটা অনেক গভীর করা হয়, তা সেখান থেকে ওই জায়গাটাকে কুয়া বলে। তা কুয়াতে নামার পর তারা যখন গোসল করতে নামতো, বেশ কয়েকজন প্রায় গোসল করতে নামতো এবং সবাই একসাথে নামতো। ওই সময় তা ওই বাড়ির যে ছোট সন্তান রয়েছে বা ছোট ছেলে যে রয়েছে, গোসল করতে নামছে, তা নামার পর উনি যখন ডুবটা দিয়েছে, সেই ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে তার পায়ের সাথে কি যেন একটা বাড়ি খায়, এবং বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে সে চটকে ওঠে যে কি হলো এটা আমার সাথে, কিসের সাথে বাড়ি খেলাম। তা তার যে বন্ধু বান্ধব রয়েছে তার সাথে তারা বললো যে আমি ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ের সাথে কি যেন একটা বাড়ি খাইলো।
তা তারা আবার বললো যে ঠিক আছে আমরা একসাথে ডুব দিয়ে দেখি যে কোনো কিছু গাছের ডাল বা কোনো যে ইট বা খোয়া বা যে বাঁধানোর জন্য যে বোলগুলো তৈরি করা হয় হুম হুম। সেগুলো আছে কিনা বা কোনো বস্তা ওখানে আছে কিনা। তো সবাই একসাথে ডুব দিয়ে দেখে যে কোনো কিছুই নেই। যে ছেলেটির সাথে এই ঘটনাটি ঘটছিল সেও তাদের সাথে ডুব দিছে এবং দেখে কোনো কিছুই নেই। এবং আবার বেশ কয়েকদিন ওই ছেলেটির সাথে এই ঘটনাটি ঘটে আচ্ছা। এবং তার বাড়ির মা বাবাকে জানায় যে আম্মু এই ঘটনা আমার সাথে এই নদীতে গোসল দিতে গেছি ওই কুয়াতে। তা আমি ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ের সাথে কি যেন একটা বাড়ি খায়। আর আম্মু বলতেছে যে বাবা এগুলো তো কিছু না, হয়তো যেহেতু নদীতে স্রোত রয়েছে, কোনো গাছের ডাল বা কোনো বস্তা বা কোনো কিছুর সাথে তুমি হয়তো বাড়ি খাইছো, এই জন্য তোমার এটা মনে হচ্ছে। আচ্ছা। ছেলেটি বলতেছে যে আম্মু একদিন তো হতে পারে, কিন্তু আমি প্রায় যে গোসল দিতে চাই, যে দিনে গোসল দিতে চাই নদীতে, সেই দিনে তো ঘটনাটি আমার সাথে ঘটে। তো এটা আম্মু আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। তা তার ওই ছেলের মা বাবা একদম হেসে খেলে উড়ে দিল যে বাবাটা কিছু না, তুমি ওটা মন থেকে বা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, এটা যত চিন্তা করবে তত তোমার সমস্যা হবে। জি। তা এখানে একটু বলে রাখি যে আমরা কিন্তু কাউকে যদি কোনো কিছু অনেক সময় জিন বা পরি বা কোনো কিছু যদি অবয়ব ধরে থাকে, হুম হুম। তার পরেই কিন্তু আমরা কবিরাজ বা ফকিরকে ডেকে থাকি। জি। তো এখানে সে ব্যতিক্রম একটা ঘটনা ঘটেছে এবং ওই ঘটনাটি ঘটার পর যখন তাদের বাড়ির পাশে যে গাছগাছালিগুলো রয়েছে, হুম। তা সেখানে সে দুপুরবেলা বা সন্ধ্যার সময় করে ওখানে বসে থাকতো। আচ্ছা। বা ওই গাছে একটি অবয়ব বসবাস করতো। সে সময় একদিন সন্ধ্যার সময় সেই ছেলেটি ওখানে প্রকৃতির ডাকে হুম হুম। সাড়া দিয়েছে। তা ওখানে করতে সাড়া দেওয়ার পর হুম হুম। এবং সেই দিন রাতে ওই ছেলেটিকে ওখানে, তা ওই সময় তাকে স্বপ্নতে যে হুম। তুই গাছের নিচে তুই কেন তোর প্রকৃতির ডাক সারলি, তুই কেন আমার গায়ে প্রস্রাব করে দিলি, তুই জানিস না আমি ওখানে দীর্ঘ যাবত থেকে বসবাস করি, তোর দাদা দাদি মা বাবার থেকে তাদের আমল থেকে আমি এখানে বসবাস করি, তুই কিভাবে এখানে আমার গায়ে প্রস্রাব করে দিলি, এখন তো আমি তোকে ছাড়বো না। তো বিষয়টি ও দেখার পর আর কাউকে কোনো কিছু বলেনি, আর মা বাবাকে বলেনি। আর ও মনে করছে যে আমি হয়তো বলতে গেলে হয়তো মনে করবে যে আমি হয়তো মনের ভুলেই সব বলতেছি, বা আমার স্বপ্নে হয়তো দেখছি ভুলভাল এগুলো স্বপ্ন দেখছি, ওই জন্য সমস্যা হচ্ছে। তো সেজন্য সে ছেলেটি আর কি তার মা বাবাকে বলেনি। এবং ঘটনাটি আবার যখন প্রায় রাতে ঘটে যাচ্ছে, মাঝরাতে যাই ঘটে যাচ্ছে, তা তার বড় ভাই যে রয়েছে তার বড় ভাইকে বলল। তার বড় ভাই আবার কথাগুলো প্রথমত বিশ্বাস করেনি এবং পরে যখন দেখতেছে যে একই ঘটনা ওই প্রায় কয়েকদিন পরেই বলতেছে আমাকে, যেহেতু আর কাউকে বলতেছে না, সেক্ষেত্রে সে একজন আমাদের ওখানকার মাদ্রাসার বা মসজিদের ইমাম সাহেব, তাকে এই ঘটনাটি বিস্তারিত বললেন। তা সে হুজুর বলল যে আসলে এগুলো কিছু না, এটা মনের ভুল, আমি ওকে একটু পানি ভরা দিচ্ছি, সেটা খেয়ে বা গায়ে ছড়িয়ে দিবে, তাহলে আর কোনো কিছু ঘটনা ঘটবে না। তো ও কি করছে, সে পানি ভরাটা নিয়ে এসে তো ও রাখছে। সে পানি ভরাটা ভাইয়া ও যে গায়ে দিবে বা খাইবে, হুম হুম। সে খাওয়ার সুযোগও বা গায়ে দেওয়ার সুযোগ পায়নি। ঘরে রেখে বাইরে আসে, গোসল করে যে যাচ্ছে, যে দেখে যে পানিগুলো সম্পূর্ণ পড়ে গেছে মেঝেতে। আচ্ছা। মেঝেতে পড়ে গেছে। ও চিৎকার দিয়ে উঠে বলতেছে যে কি হলো, পানি বোতল আমি এখানে রাখছি, কিভাবে পানিগুলো পড়ে গেল। তো ওর চিৎকার শুনে ওর মা এবং ভাই এবং বোন যারা রয়েছে তারা চলে আসলেন। এসে বলতেছে যে কি হয়েছে, তুই এই দুপুরবেলা বা বিকেলবেলা তুই চিৎকার কেন করতেছিস। তো ও খুলে বলতেছে আম্মু আমি পানির বোতলটা রেখে গোসল করতে গেছি, এসে দেখি সম্পূর্ণ পানিগুলো মেঝেতে পড়ে গেছে। তো ওরা বলতেছে হয়তো কোনো বিড়াল বা মুরগির পা লেগে বা মুরগি এসে ফেলে দিয়ে গেছে। বলতেছে আম্মু বোতলে মুখ লাগানো রয়েছে।
কিভাবে পড়ে যেতে পারে। তো যাই হোক, ওর মা বাবা ওই কথাগুলো বিশ্বাস করতেছিল এবং ওর ভাই সবাই যখন বলতেছে যে কথা তোর এগুলো কোনো কথা সত্যতা নেই, তখন ও আর নিরুপায় হয়ে কাউকে কোনো কিছু বলেন। ঠিক যখন তার সাথে ঘটনা প্রায় ঘটে যাচ্ছে এবং একটা সময় যখন ওর শরীরটাকে রক্ত শূন্যতা করে ফেলছে, শুকিয়ে যাচ্ছে একদম, তখন তারা এবং যে গ্রামের যে ডাক্তারগুলো থাকে হোমিও, তাদেরকে পরামর্শ নিচ্ছে এবং ওষুধ খাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। আচ্ছা। ছেলেটি প্রায় 3 থেকে 4 মাস যখন বিছানায় পড়ে রয়েছে, তা ভাবতেছে তারা কোনো গায়েতে বা কোনো কাজেই লাগেনি, যে এটা স্বাভাবিকভাবে সুস্থ হবে, ওষুধ খাচ্ছে। তারপর আবার বড় যে ডাক্তারগুলো রয়েছে গ্রামের, যে একটু অভিজ্ঞ ডাক্তার, তাদের চিকিৎসা নিচ্ছে, কোনো লাভ হচ্ছে না। ঠিক যখন ছেলেটি বিছানায় পড়ে থাকার 1 বছর 3 থেকে 4 মাসের মাথায় যখন ছেলেটি মারা যায়, তখন তারা পুরো এলাকায় কান্নার ট্রোল পরে, যে কান্নার বন্যা বয়ে যায়, যে ছেলেটি খুব ভালো ছিল, সবার উপকারে আসতো, সবার কাজ করে দিত। এবং এবং তাদের যে পরিবার মা বাবা রয়েছে, তারা বিষয়টিকে বলতেছে এতদিন আমরা চিকিৎসা করলাম, কোনো লাভ হলো না। দাফন কাপন করার পর অলৌকিকভাবে ভাইয়া ঠিক মাটি দেওয়ার পর 7 দিনের মাথায় কবর থেকে আওয়াজ হচ্ছে যে তোমরা আমাকে এইভাবে অবহেলায় আমাকে মেরে ফেললে, আমি তোমাদেরকে সব কিছু খুলে বললাম, তোমরা বিশ্বাস করোনি, আমার সাথে কি কি ঘটেছে সব কিছু খুলে বললাম, তোমরা আমাকে অবহেলা করলে, এবং আমি যখন বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকলাম, তোমরা তারপরেও আমাকে শুধু যে হোমিও ডক্টর রয়েছে তাদের ওষুধ খাওয়ালেন এবং কোনো লাভ হচ্ছিল না। তারপরেও আপনারা কোনোভাবেই তারা বিশ্বাস করতেছিলেন না আপনারা, যে আমার সাথে কি হচ্ছে বা কি ঘটে যাচ্ছে, আমার ভিতরে কি চলছে। আপনাদেরকে অনেকবার বলার চেষ্টা করছে যে আমার ভিতরটা যেন একদম হাহাকার করছে, শূন্যতা লাগতেছে, আপনারা একটাবার বোঝার চেষ্টা করেনি। এইভাবে কথাগুলো যখন বলতেছে, ঠিক ঘটনাটি কবর থেকে আওয়াজ থেকে প্রায় যখন শোনা যাচ্ছিল, ঠিক ভাই 1 মাস কিংবা 1.5 মাস পর কবিরাজ নিয়ে এসে এবং ফকির নিয়ে এসে যখন পাতা নামানো হলো, দেখে যে ওনাদের বাড়ির পাশে যে গাছগুলো রয়েছে সেখানকার একটি অবয়ব সেই ছেলেটির ভিতরে ঢুকে ছেলেটির যে রক্ত রয়েছে, সেই রক্তগুলো একদম শূন্যতায় খেয়ে একদম শূন্য করে ফেলেছে, প্রত্যেকটা রগ একদম শুকিয়ে ফেলেছে, যেখানে বাঁচার কোনো উপায় রাখেনি। আচ্ছা। এখন গ্রামের মানুষ বা মুরব্বী যারা রয়েছে, তারা বলতেছে আপনাদের ছেলের কথাগুলো আপনাদের শোনা উচিত ছিল। ছেলেটি মারা যাওয়ার 2 মাস পরে আপনারা কবিরাজ বা ফকির ডেকে নিয়ে এসে এগুলো পাতা নামাচ্ছেন, যে ছেলেটির সাথে আসলে এই কথাগুলো বাস্তব ছিল কিনা, সত্য ছিল কিনা। সে তো মারাই গেছে, এখন এসব করে লাভ কি আপনাদের? আজকে যদি আপনারা ছেলেদের কথাগুলো শুনতেন, তাহলে হয়তো আপনাদের বুকের ধন কখনো হারাতো না, আপনারা আপনাদের ছেলেকে কখনো হারাতেন না। এই কথাগুলো শোনার পর ওই ছেলের মা বাবা এতটা হাহাকার শুরু হয়েছে, নিজেকে বিশ্বাস করাতে পারতেছিল, নিজের শরীরকে যেন ভাই ওরা ছিন্ন বিচ্ছিন্ন করার মতন একটা অবস্থা। গাছের সাথে নিজেদের হাত বাড়ি মারতেছে এবং মাথা ঠকাচ্ছে, রক্তাক্ত করতেছে নিজেদের শরীর। এটা আমরা কি করলাম? নিজের হাতে আমরা নিজেদের সন্তানকে আমরা মেরে ফেললাম। আচ্ছা। তা একদিন রাতে ওর মা বাবাকে ওই ছেলেটি বলতেছে, আম্মু তোমরা তো আমার কথা বিশ্বাস করোনি, আমি মারা যাওয়ার পর তোমরা কবিরাজকে ডেকে নিয়ে এসে এটা ঝাড়ফুঁক করার চেষ্টা করতেছিলা, জানার চেষ্টা করতেছিলা যে আমার কথাগুলো বাস্তব ছিল কিনা। আসলে ওই সময় যদি তোমরা আমার কথা বিশ্বাস করতা, তাহলে হয়তো আজকে আমি তোমাদের সামনে থাকতাম। হায় আফসোস। পরে ওই রাতে ওনার মা এখন পর্যন্ত পুরো মেন্টালি ভাবে পাগল হয়ে আছে এখন পর্যন্ত ওই ঘটনার পর থেকে। এটাই ছিল ঘটনা। শাহাদুল, থ্যাংক ইউ সো মাচ। বেশ চমৎকার একটা ঘটনা শুনলাম আমরা শাহাদুলের থেকে। প্রিয় লিসনার, যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, কে কোথা থেকে ভূতবেলা আজকে উপভোগ করছেন আমাদেরকে জানাতে পারেন।
তো এই মুহূর্তে আমি আসলে খুব বেশি কথা বাড়াবো না, আমার কাছে আরও একটি মেইল রয়েছে, সেই মেইলে চলে যাব। বাট তার আগে আপনাদের কথাবার্তাগুলো যেতে চাই, যে দেখতে চাই কে কীরকম ভয় পেয়েছেন বা কার কাছে কেমন লাগছে আজকের আয়োজন, বা আপনারা কেউ ঘটনা শেয়ার করতে চান কিনা, এরকম কিছু কথা আমি দেখতে চাই। লিখেছিলেন আমাদেরকে, ওকে ফাইন, রাসেল খান ছিলেন আমাদের সাথে, উনি রূপার বাজার থেকে। উষাদ হৃদয় ছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন। এমডি রাজ লিখেছেন কেমন আছেন। আরও লিখেছিলেন আমাদেরকে জানাত বাপ্পি যে তানভীর ভাইয়ের মেইলটা বেশ ভয়ঙ্কর ছিল, বেশ কিছুদিন তানভীর ভাইয়ের মেইল উনি মিস করেছেন। যে অবশ্যই আমিও মিস করেছি, তানভীর ভাই অনেকদিন পর মেইল পাঠিয়েছেন। আমি আরও অনেকের লেখাই মিস করি, সবার লেখাই মিস করি, যাদের ঘটনা এখনও মনের মধ্যে ছাপ লেগে আছে। যেমন বরকত ভাই, উনি সম্ভবত এখন ইতালিতে আছেন, এবং এরপরে আরিফুল ইসলাম ভাই ছিলেন বগুড়ার, তার থেকে আমরা ঘটনা শুনতাম। এবং আরও অনেকেই আছেন, যেমন প্রথম দিকে আরও অনেকেই ঘটনা পাঠাতেন, যাদের লেখা আমি মিস করি। সাফাত হোসেন সীমান্ত, তানভীর প্রধান, যারা রিসেন্টলি ঘটনা পাঠাচ্ছেন আমাদেরকে, চমৎকার লেখেন আপনারা সকলেই। স্বর্ণা জাহান ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে, হার্ট রিয়াক্ট দিয়েছেন এমডি রাজ। তাওহিদ মিয়া লিখেছিলেন আমাদেরকে, আরাফাত আপন লিখেছেন হাউ আর ইউ চ্যাম্প, আই এম ফাইন আপন, হোয়াট অ্যাবাউট ইউ, জানাও আমাদেরকে। লিখেছিলেন আমাদেরকে মোশাররফ হোসেন। উষাদ হৃদয় লিখেছেন ঢাকা আশুলিয়া থেকে শুনছেন উনি, এবং চমৎকার লাগছে ওনার, এমনটি জানিয়েছেন। নাসির হোসাইন লিখেছেন উনি জামালপুর থেকে যুক্ত হয়েছেন। লিখেছিলেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত ভাই, ওয়াও, বরকত ভাইয়ের কথা বলতেই বরকত ভাই হাজির। ভাই কেমন আছেন? আচ্ছা, শাহাদুল ভাইকে সালাম জানাবেন, রাতুল ভাই সহ সবাইকে সালাম জানিয়েছেন। আচ্ছা, যুক্ত হতে দেরি হয়ে গেল এমনটি জানিয়েছেন। বরকত ভাই আপনি যুক্ত হয়েছেন, অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে, আশা করি সাথেই থাকবেন। এমডি সাগর মিয়া ছিলেন আমাদের সাথে চুনিয়াকান্দি থেকে। পায়েল চৌধুরী লিখেছিলেন যে হাই ভাই কেমন আছেন, অনেক ভালো আছি। শোয়েব বিন ইসলাম লিখেছিলেন যে শাহাদুল ভাই কেমন আছে, শাহাদুল ভাই অনেক ভালো আছে। সিফাত রাকিবুল লিখেছিলেন যে অনেক ভয় পাচ্ছি ভাইয়া। এরপরেই দেখতে পাচ্ছি এইচ এম সাইফুল ইসলাম ছিলেন আমাদের সাথে। তো যারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। এই পর্যায়ে আমি চলে যেতে চাই, আমার কাছে আরেকটি মেইল রয়েছে যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন সাফায়েত হোসেন সীমান্ত। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। অনেকদিন পর আপনাকে একদম ভিন্নধর্মী এবং ভয়ঙ্কর একটা গল্প পাঠানোর জন্য মেইলটা লিখছি। এই গল্পটা আমি আমার এক বন্ধুর থেকে সংগ্রহ করেছি। ওর জীবনে ঘটে যাওয়া এই ঘটনা শোনার পর আমি বেশ কয়েকদিন ঠিকমতো রাতে ঘুমাতে পারিনি। ও আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই নিজের মতো করে সহজ ভাষায় লিখছি। গল্পটাতে 17 থেকে 18 বছরের দুজন বন্ধু, যাদের ছদ্মনাম এখানে ব্যবহার করেছেন, একজনের নাম মহিন এবং আরেকজনের নাম আলী আক্কাস, তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনা, যেটা আসলে সাধারণ মানুষের পক্ষে এবং আমাদের সবার পক্ষে বিশ্বাস করা অনেক কঠিন। মাটির নিচ থেকে পাওয়া মানুষের হার আর তার পরবর্তী ভয়ঙ্কর সব অভিজ্ঞতা নিয়ে এই ঘটনাটি লেখা। আমি চেষ্টা করছি একদম ভেতর থেকে সেই ঘটনাটি লেখার, যাতে করে একটা সেই গল্পের ভেতরে আপনারা ঢুকতে পারেন। তালুকজামের গ্রামের দুই বন্ধু, এক কথায় বলতে গেলে একজন আরেকজনের প্রাণভোমরা, সেই মহিন এবং আলী আক্কাস। ওদের বন্ধুত্ব ঠিক সাধারণ 10টা বন্ধুর মতো নয়। গ্রামের মানুষ ওদেরকে বলে হরিহর আত্মা। সারাদিন একজন আরেকজনের পাশে ছায়ার মতো লেগে থাকে। বয়স 17 কি 18 হবে। এবার মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে ওরা রেজাল্টের অপেক্ষা করছে, তাই হাতেই অফুরন্ত সময়। সেদিন দুপুরের দিকে সেই মইন এসে আলী আক্কাসের বাড়ির পেছনে পুকুর পাড়ে বসলো। আক্কাস তখন ফোনে একটা গেম খেলছিল। মইন তার পাশে বসে গম্ভীর মুখে বলল, বন্ধু, একটা সাহায্য করা দরকার। আক্কাস তখন ফোনটা পকেটে রেখে বলে, কি রে, এত সিরিয়াস কেন তুই, কি হয়েছে? সেই মহিন তখন একটু নিচু গলায় বলল, বাবার শরীরটা খুব একটা ভালো না। উত্তরের দিকে সেই কোনার জমিটার ধানগুলো সব পেকে গেছে, আর এখন যে সময় লোকজনও পাওয়া যাচ্ছে না কাটার জন্য। তুই কি কাল সকালে আমাকে একটু সাহায্য করতে পারবি? দুই বন্ধু মিলে
যদি ধানটা কাটি তাহলে দুপুর হওয়ার আগে শেষ করে ফেলব। সঙ্গে সঙ্গে তার বন্ধুর কাঁধে হাত রেখে বলল, আরে এই ব্যাপার, তুই চিন্তা করিস না, কাল ভোরে কাস্তে আর পানির বোতল নিয়ে রেডি থাকিস, আমি ঠিক টাইমে পৌঁছে যাব। পরদিন খুব ভোরে কুয়াশা একটু সরে গেছে, সেই সময় দুই বন্ধু ধান কাটা শুরু করলো। গ্রামের শেষ প্রান্তের এই জমিটা এমনিতেই একটু ছমছমে, চারপাশে ঝোপঝাড়ে ঘেরা, এবং বলতে গেলে গ্রামের বাড়িঘর থেকে অনেকটা দূরে। কাজের ফাঁকে ওরা হাসাহাসি করছিল, দুষ্টুমি করছিল, যাতে করে ওদের কোনোভাবেই ক্লান্তি ওদেরকে ধরতে পারছিল না। কিন্তু বিপত্তি ঘটল ঠিক মাঝ দুপুরে। অর্ধেক জমির ধান কাটা শেষ। সেই ধান কাটার পর এক পর্যায়ে সেই জমির মধ্যে একটা বড় গর্তের মতো জায়গার কাছে পৌঁছালো। তখন আলী আক্কাসের কাস্তেটা মাটির একটু নিচে কিছু একটার সাথে লেগে খট করে শব্দ হলো। আকাশ ভাবল হয়তোবা পুরনো কোনো গাছের শিকড় হবে। ও তাই হাত দিয়ে মাটি সরাতে গিয়ে পাথর হয়ে গেল একেবারে। মাটির ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা হলদেটে মানুষের হাতের হাড়, ঠিক যেন হাতটা মাটি চিরে কাউকে খপ করে ধরার চেষ্টা করছে। মইন অবাক হয়ে এগিয়ে এসে বলল, কিরে, কি দেখলি? তার বন্ধু আলী আক্কাস তখন অস্ফুট স্বরে বলে, মইন দেখ, এটা এটা কিসের হাড় হবে রে? এই জমিতে এটা মানুষের হাড়ের মতো লাগছে। মানুষের হাড় তোদের জমিতে কিভাবে এলো? ঠিক সেই মুহূর্তে তপ্ত দুপুরে রোদের মাঝেও এক ঝলক হিমশীতল বাতাস ওদের শরীরের ওপর দিয়ে বয়ে গেল। মইন তখন খেয়াল করলো কিছুক্ষণ আগেই ঝিঝি পোকা ডাকছিল, সেগুলো যেন একেবারে নিস্তব্ধ, চুপ হয়ে গেছে। চারপাশটা কেমন যেন ভারী হয়ে উঠল। মইন তখন কাঁপা গলায় বলল, দোস্ত চল, আজকে আর কাজ না করি, বাড়ি ফিরে চল। ওরা যখন ফিরে আসছিল, আলী আক্কাসের মনে হতে থাকলো কেউ একজন জমির মাঝখান থেকে ওদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু পেছন ফিরে তাকাতেই দেখলো শুধু বাতাসের দোলায় হেলে পড়া ধানের শীষ ছাড়া আর কিছুই নেই সেখানে। ওরা জানতো না এই হার বের করার মাধ্যমে ওরা এমন কিছুকে জাগিয়ে তুলেছে যা ওদের জীবনকে একেবারে ওলটপালট করে দেবে। মাঠ থেকে ফেরার পর থেকেই আলী আক্কাসের শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। 17-18 বছর বয়সের টকবগে যুবক, অথচ ওর মনে হচ্ছে ওর উপর দিয়ে কেউ যেন পাথর চালিয়ে গেছে। মইনও বাড়ি ফিরে খুব একটা সুবিধা করতে পারছে না। ওই জমির মাঝখানে দেখা হারের দৃশ্যটা ওর চোখের সামনে ভেসে উঠছে বারবার। বিকেলের দিকে মন ভাবল আলী আক্কাসের খবর নিয়ে আসে। তালুক জামিরার সেই পথ ধরে হাঁটা শুরু করে সে। চারপাশটা অন্য দিনের চেয়ে একটু বেশি নিস্তব্ধ, গাছের একটা পাখিও ডাকছে না। আক্কাসের বাড়ির কাছে গিয়ে দেখলো ও জানালার দিকে মুখ করে চুপচাপ বসে আছে। মইন তখন ডাক দিল, কিরে, কি করছিস? শরীর ঠিক আছে তোর? আক্কাস তখন ধীরে ধীরে মাথা ঘোরালো। ওর চোখ দুটো কেমন যেন রক্তবর্ণ হয়ে আছে। ও ফিসফিস করে বলল, ময়েন, আমি বোধহয় ভুল করেছি রে, ওই হাড়টা ওভাবে ফেলে আসা উচিত হয়নি। ওটা কেন যেন আমাকে ডাকছে। মইন তখন ওকে সাহস দেওয়ার জন্য বলে, আরে ধুর, ওটা মনের ভুল হবে তোর, মাটি খুঁড়লে কত কিছুই পাওয়া যায়, আর চল এখন পুকুর পাড় থেকে করে আসে। কিন্তু ওই রাতে শুরু হলো আসল তাণ্ডব। মইন যখন নিজের ঘরে ঘুমানোর চেষ্টা করছে, হঠাৎ করে ওর ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। ওর মনে হচ্ছে কেউ যেন ফ্রিজ খুলে দিয়েছে। তন্দ্রার ঘরে ও দেখলো ওর বিছানার ওপর ঠিক পায়ের কাছে একজন দীর্ঘদেহী মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটার গায়ের চামড়া ঝুলছে আর পরনে একটা ছেঁড়া টুকরো কাপড়। সবচাইতে ভয়ঙ্কর হলো তার হাতে যেন সেই জমির মাটির নিচ থেকে বেরিয়ে আসা সেই হাড়ের মতো ফ্যাকাশে লম্বাটে আঙুল। সেই ছায়াটা মইনের দিকে ঝুঁকে এলো এবং একটা পচা মাংসের গন্ধ ওর নাকে এলো। সেই সাথে আত্মাটা সেই মইনের কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, অর্ধেক কাজ করে ফেলে এলি কেন? জমিটা তো এখনো খালি হয়নি। মইন তখন ভয় চিৎকার করতে চাইল, কিন্তু এত জোরে চিৎকার করছে ওর গলা দিয়ে কোনো স্বর বের হলো না। এটাকে বলে বোবায় ধরা। ও ছটফট করতে লাগে। ওর চোখ মেলল এবং দেখলো ঘরে কেউ নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই ঘরের মেঝেতে ভিজে মাটির ছাপ আর কিছু ধানের শীষ পড়ে আছে।
ওদিকে আলী আক্কাসের অবস্থা আরও খারাপ হয়েছে। ও স্বপ্নে দেখছে ও নিজেই সেই জমির ধান জমির মাঝখানে দাঁড়িয়ে আছে। চারিদিকে অন্ধকার আর মাটির নিচে শত শত কঙ্কাল বেরিয়ে এসেছে এবং সেই কঙ্কালগুলো এসে ওর পা চেপে ধরার চেষ্টা করছে। একটা গম্ভীর আওয়াজ চারপাশ থেকে ভেসে আসছে, তুই আমার শান্তিতে বাধা দিয়েছিস, এখন তোকে আমার সাথে এই মাটির নিচেই থাকতে হবে। আকাশ যখন যখন ঘামতে ঘামতে ঘুম থেকে উঠল, ও দেখল ওর কবজিতে কালো রঙের আঙুলের ছাপ পড়ে আছে, ঠিক যেন কেউ ওকে শক্ত করে টেনে ধরে নিয়েছিল। সকাল হওয়ার সাথে সাথেই সেই মঈন তার বন্ধু আলী আক্কাসের কাছে আসলো এবং মাঝপথে যখন দুই বন্ধু একে অপরের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল। দুই বন্ধুরই দেখা হলো রাস্তার মাঝখানে। তাদের দুজনের মুখ ছিল ফ্যাকাশে। মঈন তখন কাঁপা গলায় বলল, বন্ধু, তোর সাথেও কি গত রাতে এমন কিছু ঘটেছে? আক্কাস তখন নিজের কবজির দাগটা দেখিয়ে বলল, ও আমাদের ছাড়বে না, ওটা কোনো সাধারণ মানুষের হার ছিল না রে, আমাদের এখনই কোনো একটা ব্যবস্থা করতে হবে। সকাল হতেই তাদের গ্রামের আকাশটা কেমন যেন মেঘলা হয়ে রইল। রোদের দেখা নেই, কিন্তু ভ্যাবসা গরমে প্রাণ যেন ওষ্ঠগত। মঈন আর আলী আক্কাস যখন গ্রামের মোড়ের দেখা করলো, তখন দুজনের কেউ কারো চোখের দিকে তাকাতে পারছে না। দুজনের শরীর ভয়ে কাঁপছে। আলী আক্কাস ফিসফিস করে বলল, মঈন, আমাদের ওই জমিতে আবার যেতে হবে। ও আমাকে স্বপ্নে বলেছে কাজটা শেষ না করলে আমাদেরকে ছাড়বে না। মঈন প্রথমে রাজি না হলেও ওর কথায় মনে হলো পালিয়ে কোনো লাভ নেই, কিছু একটা ওদের চুম্বকের মতো ওই জমিটার দিকে টানছে। ওরা আবারও সেই জমির কাছে পৌঁছালো। তখন চারপাশে একেবারে নিস্তব্ধ, এমনকি বাতাসের শব্দও যেন সেখানে থেমে গিয়েছে। জমির মাঝখানে পৌঁছতে ওরা দেখল সেই আগের দিনের হাড়গুলো আর সেখানে নেই, কিন্তু যেখানে হাড় ছিল সেখানে গর্তটা আরও বড় হয়ে গেছে এবং ভেতর থেকে কেমন যেন ফিনফিনে কালো ধোঁয়ার মতো বের হচ্ছে। হঠাৎ করে এই দিনের আলো একেবারে নিভে গেল, চারপাশ যেন ঘন অন্ধকারে ডুবে গেল। মঈন তখন চিৎকার করে বলল, আক্কাস, পালা, এটা সাধারণ কিছু না। কিন্তু কোথায় পালাবে? যেদিকেই ওরা তাকাচ্ছে দেখছে ধানের শীষগুলো বড় বড় ধারালো বর্ষার মতো হয়ে দাঁড়িয়ে আছে, আর মাটির নিচ থেকে উঠে এসেছে অমানসিক সেই চিৎকার, সেই সাথে সেই মানুষের পরিত্যক্ত হাড়গুলো। দেখতে দেখতে সেই গর্তগুলো থেকে কুচকুচে কালো দীর্ঘাকায় ছায়া বেরিয়ে এলো। তার সেই চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আত্মাটা বিকট হাসিতে ফেটে পড়ল। সেই সাথে হাসির শব্দে মঈন আর আলী আক্কাসের কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। সেই অবয়বটি তার লম্বা হাড়ের মতো হাত বাড়িয়ে আক্কাসের গলা চেপে ধরল। আক্কাস বাতাসে পা ঝাপটাতে লাগলো। ওর মুখ যেন একেবারে নীলচে হয়ে এসেছে। মঈন তখন দৌড়ে গিয়ে বন্ধুকে বাঁচাতে চাইল, কিন্তু কিছু একটা অদৃশ্য শক্তি কোনোভাবেই তাকে তার বন্ধুর কাছে যেতে দিল না। এক প্রকার মাটির সাথে গেঁথে দিয়েছে। ও নড়তে পারছে না। সেই অবয়বটি বজ্রকণ্ঠে বলে উঠল, এই জমি আমার, এখানে যে পা রাখবে আমি তাকে চিরকালের জন্য এই জমিতে পুঁতে ফেলবো। তোদের রক্ত দিয়ে আজ এই জমির ধান ভেজবে। মঈন তখন দেখল আক্কাস নিস্তব্ধ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে মঈনের মনে পড়ল ওর পকেটে একটা ছোট কবজ আছে, যেটা ছোটবেলায় একটা মেলা থেকে নিয়েছিল। ওর মনে আছে। আল্লাহকে ডাকতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, আমাদের ছেড়ে দাও, আমরা তো কিছু জানি না। হঠাৎ করে একটা প্রচণ্ড দমকা হাওয়া শুরু হয়ে গেল। ধানের জমিটা যেন উত্তাল সমুদ্রের মতো তুলতে লাগলো, আর সেই সাথে কালো ছায়াটা আলী আক্কাসকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিয়ে মঈনের দিকে এগোতে লাগলো। ঠিক সেই মুহূর্তে মঈন দেখলো অন্ধকারের মাঝে সেই জমিটার কোনায় একটা পুরনো কবরের মতো ঢিবি থেকে কেউ যেন ওদেরকে দেখছে দাঁড়িয়ে। আলী আক্কাস তখন মাটিতে পড়ে ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, আর সেই সাথে অশরীরী ছায়াটা মঈনের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি। ঠিক সেই মুহূর্তে গ্রামের ওপার থেকে অদ্ভুত কিছু লোক হাজির হলো। লোকটার নাম রহমত তান্ত্রিক। তার পরনে তামাটে রঙের আলখোল্লা, গলায় মানুষের হাড়ের মালা আর কপালে লাল সিঁদুরের তিলক। গ্রামবাসী জানত সেই রহমত তান্ত্রিক কালো জাদু এমন এক প্রকারের সাধক যার সামনে জিনভূত মাথা নোয়াতে বাধ্য। সেই তান্ত্রিক এসেই এক মুঠো কালো ছাই সেই বাতাসের দিকে ছড়ে দিল। মুহূর্তের মধ্যেই সেই কালো আত্মাটা যেন স্থির হয়ে গেল। সেই রহমত
গভীর গলায় হাঁক দিয়ে বলল, থাম, এই কিশোররা না বুঝে তোর সীমানায় ঢুকে পড়েছে, এদের মুক্তি দে তুই। সেই অবয়বটি গর্জে উঠল, না, 100 বছর ধরে আমি এই জমির নিচে তৃষ্ণার্ত হয়ে আছি, এদের প্রাণ না নিয়ে আমি ছাড়ব না। তান্ত্রিক তখন তার ঝুলি থেকে একটা মাটির খুলি বের করল। সেখান থেকে কালো কালিতে কিছু সাংকেতিক চিহ্ন আঁকা। তিনি চিৎকার করে মন্ত্র পড়তে শুরু করলেন এবং চারিদিকে আকাশ তখন রক্তবর্ণ হয়ে গেল। রহমত তান্ত্রিক চিৎকার করে বললেন, মঈন, আকাশ, তোরা গোল হয়ে বৃত্তের বাইরে আসবি না, আমার এই বৃত্তের মধ্যে ঢুকে থাক। তিনি তখন মঈন আর আক্কাসের চারপাশে রক্ত মেশানো সেই চাল দিয়ে একটা গণ্ডি এঁকে দিলেন। সেই অবয়বটি সেই গণ্ডির ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু তখন যখনই সে সেই গণ্ডির ভিতর প্রবেশ করতে চাইল, তখনই সেই গণ্ডির চারপাশে আগুনের শিখা ঠিকরে বেরোতে লাগলো। তান্ত্রিক তখন আসল কালো জাদু প্রয়োগ করতে লাগলেন। তিনি নিজের হাতের তালুতে সামান্য কয়েক ফোঁটা রক্ত সেই মাটির খুলির ভেতর ফেললেন এবং একটা পুতুল বের করে তাতে সুই বিধিয়ে দিলেন। সাথে সাথে সেই বিশালদেহী আত্মাটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। রহমত তান্ত্রিক তখন বজ্রকণ্ঠে বলতে লাগলেন, তোর হাড় যেখানে আছে সেখানেই ফিরে যা, এই তাম্রপত্রের বন্ধন তোকে চিরকাল এই মাটির নিচে আটকে রাখবে। এক প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ হলো। এরপর পুরো জমিটা যেন একবার কেঁপে উঠল। মাটির সেই গর্তটা হঠাৎ করেই আপনা আপনি ভরাট হতে শুরু করলো। সেই কালো ছায়াটা কুয়াশার মতো মিলিয়ে গিয়ে মাটির গভীরে ঢুকে গেল। কিছুক্ষণ পরেই চারপাশে একেবারে শান্ত, মেঘ সরে গিয়ে চাঁদের আলো ফুটে উঠল। রহমত তান্ত্রিক দীর্ঘশ্বাস ছেড়ে মঈন আর আক্কাসকে বলেন, বাড়ি যাও তোমরা, এই জমিতে আর কোনোদিন পা দেবে না তোমরা। এরা ছিল প্রাচীন জাদুকরের কবর। যারা এর ওপর ধান চাষ করেছে তারা খুব বড় অপরাধ করেছে। সে তার হারের শান্তি চেয়েছিল। আচ্ছা, মানে এরপর মঈন এবং আক্কাস টলতে টলতে উঠে দাঁড়ালো এবং ওরা জানতো আজ রহমত তান্ত্রিক না থাকলে ওদের কঙ্কাল কোনোদিন কেউ খুঁজে পেত না। সেই রাতের পর তাদের গ্রামের সেই রাতের পর থেকে সেই জমিটা পরিত্যক্ত হয়ে পড়ে রইল। লোকে বলে আজও নাকি সেই পূর্ণিমার রাতে সেই জায়গা থেকে কিছু মানুষের আনাগোনা দেখা যায় এবং মঈন এবং আক্কাস কোনোদিন আর ওই জমির পথ মারায়নি। ওদের 17 বছরের জীবনে এই ভয়ঙ্কর শিক্ষাটা আজীবন মনে থাকবে। কিছু রহস্য মাটির নিচেই চাপা থাকা ভালো। গল্পটা কেমন লাগলো জানাবেন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো এক এপিসোডে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আচ্ছা, এরপরে উনি ওনার নাম ঠিকানা লিখেছেন, সাফায়েত হোসেন সীমান্ত, চৌরাস্তা বাজার, ঘোড়াবান্ধা। প্রিয় লিসেনার, আমরা চমৎকার একটা ঘটনা শুনে এলাম যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন সাফায়েত হোসেন সীমান্ত। প্রিয় লিসেনার, আপনাদের কার কাছে কেমন লাগলো আমাদেরকে জানাতে পারেন। এরকম ঘটনা যদি আপনাদের কাছেও থেকে থাকে, আপনারা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABELA@gmail.com। আর আপনারা যদি চান আপনার ঘটনা সরাসরি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করবেন, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বার। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। এই ছিল ঘটনা যেটি আমাদেরকে সাফায়েত হোসেন সীমান্ত পাঠিয়েছিলেন। তো আমরা দেখতে চাই যে কারা কারা আছেন আমাদের সাথে। লিখেছিলেন আমাদেরকে এমডি মিরাজ হোসেন। উনি লিখেছিলেন, ভাইয়া যুক্ত হলাম রামচন্দ্রপুর পাকার মাথা থেকে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রুহুল আমিন সরকার লিখেছিলেন। উনি লিখেছেন, উনি রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস থেকে শুনছি। কেমন আছেন? অনেকদিন পর উনি শুনছেন এবং অনেক ভালো হচ্ছে প্রোগ্রাম, আপনি জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। লিখেছিলেন আবু সাইদ, ছিলেন আমাদের সাথে হাফসা হুমাইরা লিখেছিলেন, আচ্ছা কি ঈদের পরে কোনো এক অনুষ্ঠানে উনি আসতে চেয়েছেন। অবশ্যই আপনি যদি আসতে চান আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। অবশ্যই যারা ফিমেল আছেন এবং মানে অপ্রাপ্ত বয়স্ক, তারা আসতে চাইলে অবশ্যই তাদের কোনো একজন পুরুষ অভিভাবককে নিয়ে আসতে হবে অবশ্যই।
লিখেছিলেন ইসরাত। আচ্ছা, আরও একটা ঘটনা শুনতে চেয়েছেন শাহাদুল ভাইয়ের থেকে। অবশ্যই আমরা শাহাদুলের থেকে আরও চমৎকার ঘটনা শুনতে পাবো। আচ্ছা, সুজন ভাই ছিলেন আমাদের সাথে, অনেকদিন পর দেখতে পাচ্ছি রাঙামাটি থেকে উনি যুক্ত হয়েছেন। আমি অনেকদিন অনেকে রিকোয়েস্ট করেছিলাম যে রাঙামাটির যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে আমাদের সাথে যেন শেয়ার করেন উনি। আবু সাইদ লিখেছিলেন যে ওনার কাছে একটা ঘটনা রয়েছে, উনি শেয়ার করতে চান। আপনি যদি চান আপনার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছে যেটি আমাদের সাথে শেয়ার করতে চান, আপনি যদি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে ফোন করবেন আমাদের নাম্বারে, অথবা আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই সেক্ষেত্রে আমাদেরকে মেল করতে পারেন। এমডি রাজ ছিলেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি নয়ন সুরকার লিখেছিলেন। দ্বিতীয় মেলটি অসাধারণ। আরাফাত আপন লিখেছিলেন যে আই এম ফাইন। আচ্ছা আচ্ছা, ইউ লুকস ফাইন টুডে। আপন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ভালোবাসা রইল, অনেকদিন পর কথা হচ্ছে তোমার সাথে। সাজ্জাদ লিখেছিলেন আমাদেরকে, হ্যালো ভাই কেমন আছেন? সাজ্জাদ অনেক ভালো আছি। সাজ্জাদ কোথায় আছো অবশ্যই জানিও, কোনো একদিন ভূতবেলায় এসো, অনেকদিন তোমার ঘটনা শোনা হয় না। তিয়াস হাসান লিখেছিলেন আমাদেরকে, ভাই আমি নাকাইহাট থেকে শুনছি। ওকে ফাইন। JH জিহাদ ছিলেন আমাদের সাথে। ওকে ফাইন। লিখেছিলেন আবু রায়হান সুইট ছিলেন, উনি লিখেছিলেন আমি হাফসা আর আমার ভাই ইয়াদ মিলে শুনছি। আচ্ছা, অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য। শাহ রাফি ছিলেন আমাদের সাথে, শুনছি তালুক জামিরা গ্রাম থেকে, অনেক ভয়ানক লাগছে। শাহ রাফি অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সাগর আবারও ছিলেন, খন্দকার মেহেদি হাসান মানু লিখেছিলেন আমাদেরকে, শুনছি ঠাকুরগাঁও জেলা থেকে। অনেক অনেক ভালোবাসা ভাইয়া, ঠাকুরগাঁও থেকে শুনছেন আপনি আজকে, কারণটা জানাবেন অবশ্যই। জানাত বাপি লিখেছিলেন যে মেইলটা বেশ ভয়ঙ্কর। সুরিয়া জানাত পরি লিখেছিলেন যে অনেক অনেক ধন্যবাদ। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছিলেন ঘটনাটি অনেক ভয়ের ছিল, সত্যি অসাধারণ। লিখেছিলেন আমাদেরকে জয়চন্দ্র, সেই সাথে তানিশা তানহা ছিলেন যে অসাধারণ ছিল সেই গল্পটা। এরপরে আরও অনেকেই যুক্ত হচ্ছেন, আপনারা যুক্ত হতেই থাকুন। আমি আসলে এই মুহূর্তে চলে যেতে চাই, আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, আমরা সরাসরি তার কাছে চলে যাব। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহিরুল ভাই আমাদের স্টুডিওতে আছেন, আমরা তাহিরুল ভাইয়ের কাছে কোন ঘটনা শুনবো আজকে? ঘটনাটি আমার পরিবারের এক ইয়ার সঙ্গে ঘটা আর কি, আমার বড় ভাই আর কি। হ্যাঁ, তো আমরা যখন প্রায় 7-8 বছর আর কি আমাদের বয়স। আচ্ছা, হ্যাঁ, সেই সময় তো আমরা দুই ভাই আর কি একসঙ্গে আর কি আমরা স্কুলে যাইতাম। তো এরকম যাওয়ার সময় আর কি বেশ আমাদের যাতায়াত ভালোই চলতো আর কি, আমরা যাইতাম, রেগুলার যাইতাম আসতাম। আচ্ছা আচ্ছা, ওকে। তো একদিন কি হলো, মানে আমরা হঠাৎ আমি একটু অসুস্থ হয়ে পড়লাম, মানে আমার একটু শরীর ভালো ছিল না, জ্বর জ্বর ভাব ছিল আর কি। তো আমি যাইতে পারি নাই। তো আমার বড় ভাই যে ছিল ও একাই চলে গেছে। তো যাওয়ার পরে আর কি সেখান থেকে ক্লাস থেকে আসে প্রায় 4টার ওই দিকে আসার পর আমাদের একটা প্রাইভেট ছিল, মানে ওইখান থেকে প্রাইভেট 5টা থেকে 7টা পর্যন্ত আর কি চলতো আর কি। তো এরকম যাওয়ার সময় মানে আমাদের প্রাইভেট যখন শেষ, ওর যখন প্রাইভেট শেষ, তো তখন ও আসার সময় একটা গোরস্থানের উপর দিয়ে আমাদের আসতে হয় আর কি। আমাদের বাসায় যখন গোরস্থান দিয়ে আসা লাগে, তো সেই গোরস্থান সেই দিনকে ও সাইকেল নিয়ে যাইতো আর কি, আমাদের সাইকেল নিয়ে যাতায়াত সবসময় হইতো। তো সেই দিনকে সাইকেল কি যেন কারণে সমস্যা থাকার কারণে সে সাইকেল আর নিয়ে যায়নি। আচ্ছা, তো নিয়ে যায়নি। তো সেই দিনকে আসতে একটু প্রায় দেরি হয়েছিল, মানে সেই সময় আসার সময় একটা ফ্রেন্ড, ওদের নাকি ফ্রেন্ড ছিল, ওই বড় ভাইয়ের আমার ফ্রেন্ড ছিল, তো তার সঙ্গে নাকি ঘুরতে গেছে, ওই ক্লাস শেষে সে ঘুরতে গেছে। তো ঘুরতে যাওয়ার সময় প্রায় তখন আস্তে আস্তে 11:30টার কাছাকাছি, 11:30টার কাছাকাছি। তো আমার ভাইয়ের যে ফ্রেন্ড ছিল সে তার মতো চলে গেছে, আর আমার ভাই যে ছিল আচ্ছা, সে তার মতো একা করে আসতেছে। তো আমাদের বাসায় আসার সময় কিন্তু একটা গোরস্থান পড়ে, আমি একটু আগেই বললাম যেটা। হ্যাঁ, তো সেই গোরস্থান পার হওয়ার মাঝামাঝি মানে সামনে আর কি, সেই গোরস্থানের সামনেই একটা বিড়াল লাফ দিয়ে চলে গেল আর কি। আচ্ছা, তো আমার ভাই যে ছিল সাধারণভাবেই নিছে যে
যে কোনো কিছু হইতে পারে, স্বাভাবিক যাইতেই পারে, এটা লাঠিটা। হ্যাঁ, তো এইরকম ওইটা মনে করে সে সামনের দিকে আগাই গেল, কিন্তু ওই গোরস্থানের সাইডে একটা বিশাল বটগাছ ছিল আর কি, ওইটা এখনো আছে আর কি। আচ্ছা। তো সেই বটগাছের নিচে এই যে বিড়ালটার কথা বললাম ঝাঁপ দিয়ে গেল এখনই, হুম হুম। তো সেই বিড়ালটাকে আমি দেখি, সে দেখে আর কি যে ওইখানে বসে আছে। আচ্ছা। একটু পথ আসার পথেই দেখে যে ওইখান থেকে আবার হুট করে এখানে কেমনে চলে আসলো। তো ওইখানে ওইটা দেখে সে পাশ কাটিয়ে চলে গেল। ওকে। তারপরে যখন বটগাছটা যখন পার হবে, সেই মুহূর্তে একটা আওয়াজ আর কি, ভয়ের গা শিংড়ে দেওয়ার মতো একটা আওয়াজ করলো। হুম হুম। তো সেটা দেখে তো ভয় পেয়ে গেল, ওর তো লোম টোম সব শুকাই গেছে। তো এইটা ওর আর কি মেনে নিতে পারলো না যে হঠাৎ করে সামনে এসে পড়লো, আবার গায়েব হয়ে যায় হঠাৎ করে। তো এইটা ভেবে ও সামনের দিকে আগে গেল। আগে যাওয়ার পর হ্যাঁ, তারপরে ওইরকম করে একটু যাওয়ার পর ওই সেই দিনটা আর কি ওইভাবে চলে গেল, সেই রাতটা। হুম হুম। পরদিন সকালে উঠে তো সে দেখে যে শরীর পুরাই ঘেমে গেছে, হুম হুম। জ্বর তো উঠতেই পারতেছে না। আচ্ছা। তো সেই দিন সে আর কি ইয়াতে যায়নি, প্রাইভেটে যায়নি। হুম। তো তারপর আমার আম্মুকে বলল যে কি হলো তোর, হঠাৎ করে কালকেই তো ভালো ছিলে, আজকে আবার হঠাৎ করে এত জ্বর কিভাবে আসলো? হুম। তো সে বলল যে না, এটা তেমন কিছু না, এমনি আমার হয়তো গোসল করার আর কি নিয়মটা ঠিক হয়নি, এর জন্য আর কি হইতে পারে। হুম। তো এটা বলে কাটাই দিলাম আর কি আমার ভাই। আচ্ছা। তো ওইভাবে সেই রাত যখন আসে, রাতটা যখন আসে তখন ঠিক 12:30টার ওই দিকে আর কি, আমাদের যে টিনের ঘর আর কি, সেই টিনের ঘরের উপরে আর কি যে ইট, যে ছোট ইটের যে টুকরা আছে, হ্যাঁ, ওই টুকরাগুলো মানে একটু পর পর করে মানে বৃষ্টির ফোঁটার মতো করে, হ্যাঁ, শিলা ঢেল বৃষ্টির দিচ্ছে, মতো করে হ্যাঁ, পড়ছিল। ঢেল দিচ্ছে, হ্যাঁ। ঢেল দিচ্ছিল। তো সেইটা দেখে তো আরো ভয়, আবার তো একাই থাকে আর কি, একাই থাকে, তো এটা দেখে তো আরো প্রচন্ড ভয়। মানে এমনিতে তো শরীরের অবস্থা সেরকম ভালো না, জ্বরেতে ভালো না, তারপরে তো আবার এরকম সব মিলিয়ে তো একটা নার্ভাস ফিল করতেছে যে এইরকম সমস্যা, পরে তো আরো ভয় পেয়ে যাচ্ছে। মানে তখন যে হালকা পাতলা ছিল, যে শিলাবৃষ্টির মতো ঈদের টুকরাগুলো পড়তেছে, কিন্তু এটা একটু একটু পরে দেখেছি আরো বিশাল, মানে বড়, মানে টিনের যে চালটা আছে, হ্যাঁ, সেই চালটা নিচে পড়ে যাবে এরকম, মানে গায়ের উপরে পড়বে এরকম অবস্থা হয়ে গেছে। তো সেইটা দেখে সে সেন্সলেস হয়ে যায়। তারপরে সেই রকম পড়ে যাওয়ার পর আর কি, পরের দিন সকালে আমার আম্মু যখন দরজাটা খুলে আর কি, সে দরজা খুলতেছে না, ভিতর থেকে লক করানো আছে আর কি, খুলতেছে না। তো এইরকম অনেক ডাকাডাকির পরে যখন খুলতেছে না, তখন সব কিছু নিয়ে এসে আর কি দরজাটা খোলার ব্যবস্থা করলো। আচ্ছা। খুলে দেখার পর দেখে আমার যে ভাই, মানে যা ও সেন্সলেস হয়ে পড়ে আছে, এখন ওর কোনো জ্ঞান ট্যান ফিরতেছে না। পরে পানি দেওয়ার পরে আর কি চোখে জ্ঞান ফিরলো আর কি। তো জ্ঞান ফেরার পর ও জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার, তো কালকেই তো দেখলাম একটু ভালো, জ্বর থেকে একটু সুস্থ হলা, আবার রাত্রেবেলা কি হয়েছে? পরে তখন সত্যটাই বলে দেয় যে এইরকম ঘটনা, আমি আসার সময় সেই দিনকে ওই যে আমার গোরস্থানের সামনে যে বটগাছ ছিল, ওইখানে একটু আমার সমস্যা হয়েছিল, পরেতে আমি যখন বলি নাই, পরে রাত্রে যখন ঘুমাইছি, পরে তারপর থেকে তো আমার এই জ্বর। তো জ্বর, তারপরে তো আমি ওইটা আর বলিনি, পরের দিন যে রাত্রেবেলা যে আমার যে এইরকম অবস্থা, আমাদের টিনের চালের উপরে শিলাবৃষ্টির মতো যে ইটের গুঁড়াগুলো আছে ওগুলা পড়তেছিল, তো এইটা থেকে ও ভয় খেয়ে গেছে। আচ্ছা। তারপরে আর কি সেন্সলেস হয়ে যাওয়ার পর এই সবগুলো খুলে বলার পর আমাদের যে এক হুজুর আছে, আমাদের এলাকারই এক হুজুর আর কি, পরে ওনার থেকে পানি পড়া যেটাকে বলে আর কি, কিছু দোয়া আর কি পরে আর কি পানির উপরে ফুঁক দিয়ে সেই পানিটা খাওয়ার পরে কিছুদিন আর কি ভালো গেল। মানে ওইটা আর তার মনে হইলো না যে যে ভয়ভীতি যে একটা মনের ভিতরে কাজ করতেছিল সেই সময়, তো সেইটা আর হইল না। তো এইরকম করে বেশ কিছুদিন গেল, মানে ওইটা যাওয়ার পর হঠাৎ করে একদিন যখন ও রাত্রে বাইর হয়েছে, মানে প্রকৃতির ডাকে যেটাকে বলে, হ্যাঁ, তো
রাত্রেবেলা যখন বার হয়েছে তখন আনুমানিক 2টা বাজে, 2টা। হুম তো বার হয়েছে যখন, তখন তাদের মানে আমাদের উঠানের সামনে একটা আম গাছ ছিল, পুরনো আম গাছ, আমাদের দাদার আর কি আম গাছ ছিল। হুম। তো সেইটাতে দিকে যখন তাকাইছে তখন দেখি সাদা একটা বিশাল, মানে শুধু সাদা কাপড় আর কি উঠতেছে, সাদা কাপড় উঠতেছে। তো ওইটার দিকে ওর চোখ গেছে। হুম। তো দেখে ওইটা তো আরো ভয় খেয়ে গেল যে কি দেখলাম, কি এখানে? দেখলাম এটা? হ্যাঁ। হুম। তো ওইটাতেও তো ভয়েতে আর তো মানে নড়তেই পারতেছে না যে সামনে যাবে না পিছনে যাবে। যখন ঘুরতে যাবে কিন্তু ঘুরতে পারতেছে না, ওর পা দুটো যেন আটকাই গেছে নিচে, এরকম একটা ফিল করতেছে ও। হুম। তো নিচে যখন আর ও যাইতে চেষ্টা করতেছে, মানে অনেকক্ষণ হইলে ওর পুরো শরীর ঘেমে গেছে, কিন্তু যাইতে চেষ্টা করছে কিন্তু পারতেছে না, হুম। পারতেছে না। এক পর্যায়ে ও যে সূরা আর কি ইখলাস সূরা, ইখলাস, কাউসার, এরকম যে কয়েকটা সূরা, ছোটখাটো সূরা জানে ও। জি। পরে ওগুলো যখন পড়লো, পড়ার পর তখন একটু মনে হচ্ছে যে কেউ হালকা নিচ থেকে ছেড়ে দিল, পাটা ধরে রাখছিল, হালকা ছেড়ে দিল। হুম। ছেড়ে দেওয়ার পর ও যখন যাবে, তার সামনেই আবার ওই যে যে বিড়ালটা সামন দিয়ে লাফ দিয়ে গেছিল আর কি, ওই গোরস্থানের সামন দিয়ে, হ্যাঁ। তো ওই বিড়াল সেম, ওই বিড়ালটাই আবার ওই সেম ইয়াতে লাফ দিয়ে চলে গেছে। আচ্ছা। যাওয়ার পর এরকম যখন ও ঘরেতে যাবে আর কি, আর তারপর ঘরেতে যাওয়ার পর আবার সেই অবস্থা, মানে ইয়ার যে ইটের গুঁড়া যে শিলাবৃষ্টি বলছিলাম যে হুম। সে একটু আগে যে কথা বললাম, হ্যাঁ, ওইটা হচ্ছে আবার সেম কাহিনী, আবার টিনের চালের উপরে পড়তেছে, মানে আবার মানে আগে যেটাতে ঝাড়ফুঁক দিয়ে আর কি ঠিক হয়েছিল, ওইটা আবার নাকি কেটে গেছে। পরেতে এইরকম যাওয়ার পর পরের দিন ও আর দেরি করেনি, যে এর আগে তো বলছিল অনেক কাহিনী হওয়ার পরে, তো বলেনি, কিন্তু এবার ও দেরি করেনি, সোজা বলে দিছে যে এইরকম রাত্রেবেলা আমি যখন উঠছি আবার আমার সঙ্গে ওই সেম কাহিনী হয়েছে। তো এইটা বলার পর আমার আম্মু যে তো সে একটা কবিরাজের কাছে যায়। ওই যে বুঝে না মানুষের যেটাকে বলে আর কি, যে তো কবিরাজ বলছে যে তোমাদের বাড়িতে থেকে তোমাদের উঠানে যে মাটি আছে, হ্যাঁ, ওই মাটি নিয়ে আসবা, আর হচ্ছে চাইল, আচ্ছা। যেটা তোমরা হুম। হ্যাঁ চাইল, তো এই দুটো নিয়ে যেতে হবে, আর হচ্ছে 121 টাকা নিয়ে যেতে হবে। 121 টাকা। হ্যাঁ, 121 টাকা নিয়ে যেতে হবে। হুম। এই 3টা জিনিস নিয়ে আসবেন, আমি তারপরে আর কি আপনাদের বুঝাই দেবো যে কি আসল কাহিনী কি। তো কথা মতো আর কি নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর ওই যে কবিরাজ, উনি তো বুঝতে পারছে, মানে উনি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মাটি চাল আর হচ্ছে টাকা নিয়ে যাওয়ার কারণে উনি বুঝতে পারছে যে এখানে কি সমস্যা। হুম। পরেতে বলে যে এটা আপনাদের উপরান্ত সমস্যা আর কি, বলে জিন জাতি যে এটা আচ্ছা। উপরান্ত সমস্যা। এটার অনেক দিন ধরেই আপনার ছেলের সঙ্গে ও আছে, হুম। কিন্তু ওইটা প্রকাশ করেনি যে আমি ওর সঙ্গে আছি, ওটা ওইভাবে সে প্রকাশ করে দেয়নি। কিন্তু এই ইদানিং মাঝখানেতে এসে বেশি আর কি, মানে উপদ্রব। হ্যাঁ, উপদ্রব শুরু করছে, যে সে তার ফলে আর কি সে সামনে আর কি দেখছে যে এইরকম, হ্যাঁ। তো তারপরে এতে সেই কবিরাজ সব কিছু নিয়ে এসে ওকে একদিন আনতে বলে। তো ওকে একদিন নিয়ে যাওয়া হয়, হ্যাঁ। নিয়ে যাওয়ার পর কবিরাজ ওকে বসালো, বসার পর ওর একটা গোল দাগ দিল আর কি, ও বৃত্তের মধ্যে বসাইলো। বসানোর পর ওর একটু ঝাড়ফুঁক দিল, দেওয়ার পরে আর কি ওর ভিতরে আর কি যে যে জিনটা ছিল, যে আর কি বিরক্ত করতো আর কি, হুম। তো ওইটা ওর ভিতরে হাজির করালো। তো হাজির করালো, ফকির বলতেছে যে ওই যে যে ইয়া করছিল, বলছে যে তুই কেন ধরছিস। এখন ও তো কিছুতেই বলবে না যে আমি কেন ধরছি। পরেতে ওকে অনেক জোর করার পরে আর কি বলতে পারছে যে কেন ধরছে। বলছে যে ওর সঙ্গে আমি গত 3 বছর হইলে আছি, 3 বছর হইলে আছি, আমি ওর সঙ্গেই থাকবো, আর ওর সঙ্গে থাকবো, কেউ আমাকে সরাতে পারবে না, আমি ওর সঙ্গে সারাক্ষণ থাকবো, এবং পারলে সময় পেলে আমি ওকে আমার যে দেশে আর কি ওকে নিয়ে যাব। এই কথা বললো। তখন ওই যে কবিরাজ বলতেছে না না, সেইটা তো হবে না, ও হচ্ছিল মানুষ আর তুমি হচ্ছে জিন, তো তোমার সঙ্গে তো ওর কখনো যায় না, আর তুমি যেটা বলতেছো এটা তো ওর সঙ্গে কখনো
যাবেও না, আর তুমি এটা আশাবাদ দাও। তো কবিরাজ যখন আরও একটু বেশি আর কি মন্ত্র পড়েই ফু দিচ্ছে, তখন তার মানে তারপরেও আর কি ও আর কি রাজি হচ্ছে না কখনো যে ওকে ছাড়বে না, এরকম মানে ওকে নিয়ে যাবে তো নিয়ে যাবে, ও তো ইয়া খেয়ে কসম খেয়ে বসে আছে। হ্যাঁ, তো পরে কবিরাজ একটা পর্যায়ে গিয়ে তার যত আর কি অভিজ্ঞ আর কি যত আগে থেকে আর কি যত মন্ত্র আর কি জানেন, তো হ্যাঁ, তো সেগুলো যখন প্রয়োগ করে তখন একটা পর্যায়ে গিয়ে ও রাজি হয়ে যায়, যে বলে যে হ্যাঁ আমি রাজি আছি, সমস্যা নেই, আমি ও ছেড়ে চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। পরেতে কবিরাজ বললো যে কি শর্ত? হ্যাঁ, তো জিন তখন বলতেছে যে 4টা পাঁঠা দিতে হবে, তারপরেতে হলো পায়রা দিতে হবে 22টা, আচ্ছা। তারপরেতে আপনার হচ্ছে দুধ দিতে হবে 13 লিটার, হুম 13 লিটার, এবং ওই 13 লিটার দুধে মসজিদে পায়েস করে দিতে হবে। হ্যাঁ, আর গামছা দিতে হবে, হুম তার গামছা দিতে হবে 5টা, হুম। আর বদনা দিতে হবে 7টা। এগুলো কি সব মসজিদে দিতে হ্যাঁ, দিতে এগুলো হবে? সব মসজিদে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। মসজিদে দিতে হবে, এবং এগুলো যদি সে করতে পারে, সে তারা যদি রাজি হয় তাহলে তাকে ছেড়ে চলে যাবে সে। হুম হুম হ্যাঁ, তো কবিরাজ বলতেছে যে এটা তো কখনো সম্ভব না, এরা তো গরিব মানুষ, এরা তো এত টাকা কই পাবে, হুম হুম। এত টাকা কই পাবে? তো তোমার যদি অন্য কিছু বলার থাকে তুমি সেইটা বল, হুম হুম। যা একটু কম সময়ে যেন ওরাও দিতে পারে, আর তোমার ইয়াটাও যেন আর কি ঠিক পূর্ণ থাকে। হয়। হুম। হুম। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা বলতেছি, তুমি যদি এরা যদি দিতে পারে তাহলে আমি নিয়ে এক ছেড়ে দেবো, নয়তো আমি এক সহকারে নিয়ে যাব, তোমরা কি করতে পারো করো, আচ্ছা। আমাকে আটকাতে যদি পারো তা আটকাও। তারপরে বললো যে ঠিক আছে, একটা খাসি এক দামে কিনতে হবে। হ্যাঁ, হুম হুম। এক দামে কিনতে হবে, কোনো নড়চড় করা যাবে না, এবং সেই খাসি জবাই করে পুরা মাংস যা থাকবে সব মসজিদে হুম হুম। খিচুড়ি পাকাই আর কি সবাইকে খাওয়াইতে হবে, হুম বিশেষ করে ছোট বাচ্চা যেগুলো আছে আর কি, হ্যাঁ, তাদেরকে খাওয়াইতে হবে, তাদেরকে খাওয়াইতে হবে। আর হুম। যদি এরা খাওয়াইতে পারে, যদি ঠিক মতো সব কিছু দেয় আর কি, হুম হুম। তাহলে সে ছেড়ে চলে যাবে। আচ্ছা। তো যেই কথা সেই কাজ। ওরা তো এটাতে যখন ফকির যখন বলে যে আপনারা কি এটা দিতে পারবেন, তখন আমরা বলি হ্যাঁ অবশ্যই আমরা দিতে পারবো, এটাতে আমরা রাজি আছি। আচ্ছা। তো পরেতে আমরা যখন বললাম যে আচ্ছা হ্যাঁ আমরা এটা দিব, এখন তুমি যে ছেড়ে চলে যাবা এর কি প্রমাণ? কবিরাজ এটা বলতেছে। তো এখন জিন বলতেছে যে আমি যখন ওকে ছেড়ে যাব, ওই যে ওদের বাসার সামনে যে পুরনো একটা আম গাছ আছে, হ্যাঁ, হুম। সেই আম গাছের একটা ডাল ভেঙে চলে যাব। যখন আমি চলে যাব, মানে যে চলে যাওয়ার সময় সেই হ্যাঁ। মানে বড় আম গাছ থেকে একটা ডাল ভেঙে একটা ডাল ফেলে ভেঙে দিলেন। চলে যাবে। আচ্ছা। তো যখন এই কথা বলে সে যখন ওর মন্ত্র পড়ে ফু দিল, তখন ও চলে গেল। কিন্তু আমরা সব কাজ করে দিই, করে দেওয়ার পর সকালে আমরা উঠে দেখি আমাদের সেই বিশাল যে আম গাছটা, হ্যাঁ, তার মাঝখানের যে ডালটা আর মাঝ বরাবর যে ডালটা, সেই যে ডালটা আর কি ভেঙে দিয়ে গেছে। তারপরে আমরা দেখলাম হ্যাঁ অবশ্যই তো ভেঙে দিয়ে গেছে। তো তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আসলেই আর কি ঘটনা সত্য, যে আচ্ছা, এরা আচ্ছা। চলে মানে এটা তো গেছে। সবাই দেখেছে হ্যাঁ, সেই। সবাই আচ্ছা সেই আচ্ছা। ডালটা ভাঙা সবাই দেখছে। হুম হুম। তো যে কথা সেই কাজ আমরা খিচড়ি পাকাই দিয়ে মসজিদে দিলাম। হুম হুম। তো দেওয়ার পরে হুজুরকে আমরা বললাম যে এটা এরকম সমস্যা, আমরা দিয়ে দিছি, যে এরকম আমরা মানতি করছিলাম, আমার এক ভাই যে ছিল তা ধরছিল এরকম হুম। জিন জাতি, তারপরে তারা বলে যে এরকম করতে, আমরা তো এখান থেকে দিয়ে দিলাম। হুম। এখন কিছু দোয়া পরে আপনারা একটু ওইটা আমাদেরকে দিয়ে দেন। হুম হুম। পরে
যখন ওইটা দেওয়ার পর তারপর থেকেই আর কি মানে রাত্রেবেলা থেকে আর কি একটু সুস্থ অনুভব করতেছে আমার যে ভাই, আচ্ছা সুস্থ অনুভব করতেছে। পরের দিন সকালে হ্যাঁ বলে গেছে যে ও যখন বলে যায় একটা কথা তো বলতে ভুলে গেছি, সেটা বলছে যে এইটা যখন ঝাড়ফুঁক করার পর বন করে দিয়ে যাবে, সে বন করে দিয়ে সে যে কোনো বিভাগীয় ডাক্তার দেখাইলে সে সুস্থ হয়ে যাবে। আচ্ছা তারপরে আমরা আর কি ডাক্তার দেখাই, ডাক্তার দেখানোর পর এখন মোটামুটি সে অনেক সুস্থ ফিল অনুভব করতেছিল। তারপর থেকে আর কি আমার যে ভাই ছিল তার জীবনে আর কখনো এইরকম ঘটনা হয়নি, শেষ পর্যন্ত ওইটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনলাম আমাদের আজকের অতিথি তাহিরুল ভাইয়ের কাছ থেকে ওনার চমৎকার একটি বাস্তব অভিজ্ঞতা। তো আপনারা দেখবেন যে জিন ভূতের আসর বা এই বিষয়গুলো আমাদের আশেপাশে অনেক সময় ঘটে, এবং শেষের দিকে আপনারা দেখবেন যখন হচ্ছে কোনো একজন কবিরাজ বা কোনো তান্ত্রিক যিনি সমাধান করতে আসেন ব্যাপারটা, অর্থাৎ সেই মানে জিনটাকে ছাড়াতে আসেন, শেষে দেখবেন যে কোনো একটা বড় গাছের ডাল ভাঙতে বলে, আবার কিছু কিছু জায়গায় যে বাসার কোনো প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে পায়ের স্যান্ডেল যেগুলো হয় আর কি, সেগুলো কিছুটা দূরে নিয়ে যায়। অথবা কিছু সময় দেখা যায় যে যিনি রোগী বা যার উপর আসর করেছিলেন তাকে কোনো নির্দিষ্ট একটা জায়গায় কোনো একটা গাছের ডালে উঠে রেখে আসে। মানে এরকম কিছু বিষয় কিন্তু হয়ে থাকে। আপনাদের যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমাদের সরাসরি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চাইলে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর আরেকটি বিষয় যারা অনেকেই হয়তো বা জানতে চেয়েছেন, আবার অনেকে নতুন যারা শোনেন এবং তারা জানেন না যে কিভাবে মেল করতে হয়, আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে, আমি স্পেলিংটি বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনুন, BHOOT.SARABELA@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেই ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। আর যারা স্টুডিওতে আসবেন তারা তো আমাদের ফোন নম্বরটাতে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটি আরেকবার বলছি, 01713484465। এবারে আমি আপনাদের কথাবার্তাগুলো যেতে চাই এবং তারপরে আবার আমরা চলে যাবো আমাদের আরেকজন অতিথির কাছে। সাকিব খান লিখেছিলেন আমাদেরকে, অনেকদিন পর শুনছেন উনি ভূতবেলা, এমনটি জানিয়েছেন। JH জিহাদ ছিলেন আমাদের সাথে, অনেক ভয় লাগছে কারণ আচ্ছা নয়ন সরকার ভাই লিখেছিলেন যে এখন অনেক ভয় লাগছে কারণ উনি আজ একা আছেন বাসায় এবং এই জন্য বেশি ভয় লাগছে। আলম খান ছিলেন আমাদের সাথে, উনি কুষ্টিয়া থেকে দেখছেন আমাদেরকে। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছিলেন যে আমি স্টুডিওতে যেতে চেয়েও যেতে পারিনি, আর হয়তো কখনো পারবো না। বরকত ভাইয়ের কাছে আমি আন্তরিকভাবে মানে দুঃখিত, এবং আসলে সার্বিক পরিস্থিতি, আপনিও ব্যস্ত ছিলেন এবং আমাদের এদিক থেকে আমিও বেশ কিছুটা ব্যস্ত ছিলাম, এবং আপনি নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন, যে জন্য আসলে কোনো একটা মানে মিসকমিউনিকেশনের কারণে আপনার গাইবান্ধা আসা হয়নি। ইনশাল্লাহ আগামীতে যখনই আপনি দেশে আসেন অবশ্যই আপনার প্রতি দাওয়াত রইল অগ্রিম। আমি ভূতবেলায় থাকি বা না থাকি, অথবা আমি গাইবান্ধার বাইরে থাকলেও আপনাকে ভূতবেলায় আমন্ত্রণ রইল, এবং আমি বাংলাদেশের যে প্রান্তেই থাকি অবশ্যই আপনি গাইবান্ধায় এলে আমি সেই ভূতবেলাটা আমি হোস্ট করবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন আলম খান আলম, সাথে আছে কুষ্টিয়া থেকে নয়ন সরকার ভাই আরও লিখেছিলেন আমাদেরকে মনোহরপুর ছাতিয়ানতলি থেকে একজন লিখেছেন। সালমান খান লিখেছিলেন আমাদেরকে। আচ্ছা, আমাদের মধ্যে আজকে মানে খানদের মানে একটু পদচারণা বেশি দেখছি। একটু আগে দেখলাম সাকিব খান, এখন আবার সালমান খান ভাই ছিলেন আমাদের সাথে, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, নাজিম খান ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন আমাদেরকে স্পর্শ, অনেক নাইস ভাইয়া, ক্যারি অন, থ্যাংক ইউ সো মাচ। স্পর্শ আমাদের সাথে ছিলেন খন্দকার মেহেদি হাসান মানু। আরও দেখতে পাচ্ছি আমাদের সাথে জান্নাত বাপ্পি ছিলেন। মিম আক্তার লিখেছিলেন যে 3 গাছের তল থেকে আছি ভাইয়া, ওকে ফাইন। লিখেছিলেন আমাদেরকে সাগর মিয়া, উনি চুনিয়াকান্দি থেকে দেখছেন আমাদেরকে, শেষ পর্যন্ত শুনবেন বলে জানিয়েছেন। স্পর্শ লিখেছেন যে 2013 সাল থেকে উনি ভূত এফএম শুনতেন, আর এখনও ভালোবাসেন ভূত এফএমকে, এবং উনি আজীবন শুনবেন, এবং আমাদের ভূতবেলা উনি শোনেন এমনটি জানিয়েছেন। লিখেছিলেন আমাদেরকে তানভীর প্রধান ভাই, উনি ওনার মেইলের শেষের অংশে অবশ্য আমি বলেছি যে উনি এখন মানে জব নিয়ে ব্যস্ত, যে জন্য মেইল লেখার সুযোগ একটু কম পান। আমাদের সাথে ছিলেন তিরাশ হাসান, উনি একা শুনছেন। তো যাই হোক, অনেক ধন্যবাদ যারা লিখে পাঠাচ্ছিলেন আপনাদের কথাবার্তাগুলো। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন।
আর যারা স্টুডিওতে আসবেন তারা আমাদেরকে ফোন করতে পারেন। আমি দেখলাম কিছুক্ষণ আগে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, উনি আমাদেরকে সরাসরি নক করেছেন আমাদের মেসেঞ্জারে, যে ওনার কাছে অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা আছে, উনি সেই ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, এই জন্য ওনার ফোন নম্বরটি আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করব। এরপর আরও অনেকেই যারা কমেন্টের মাধ্যমে ভূতবেলায় আসার জন্য আগ্রহ প্রকাশ করছিলেন তাদের সাথেও যোগাযোগ করা হবে খুব শীঘ্রই। তো আরও দেখতে পাচ্ছি হাসান আলী ছিলেন সীমান্ত ইসলাম, রায়হান ইসলাম আলো ছিলেন আমাদের সাথে মেবি। তো যারা যারা যুক্ত হচ্ছেন যুক্ত হতেই থাকুন। আমি এই পর্যায়ে চলে যেতে চাই শাহাদুলের কাছে। শাহাদুল। ভাইয়া ধন্যবাদ আবারও আমাকে মানে ডাকার জন্য বা সুযোগ করে দেওয়ার জন্য। অফিস থেকে শুনছিলাম ঘটনাগুলো, বিশেষ করে ইমেলগুলো। প্রথম এবং দ্বিতীয় যে ইমেলটা রয়েছিল সেটা কথা না বললেই নয়। সেই ঘটনা শোনার পর আমাকে মনে হচ্ছিল যে ওই জায়গাটা যদি আমি থাকতাম, ওই জায়গায় যদি আমি থাকতাম, যদি আকাশের জায়গায় আকাশ যতক্ষণ পর্যন্ত টিকে ছিল অতক্ষণ পর্যন্ত আমি কি টিকে থাকতে পারতাম কি না, এটা আমার ভিতর ঘুরপাক খাচ্ছিল যে আমি এতক্ষণ থাকতে পাবো কি না। আচ্ছা। যে ঘটনাটি আকাশের সাথে ঘটেছে এবং তার বন্ধুর সাথে একটি জমির ভিতর যেখানে কালো ধোঁয়া উঠতেছে, আবার চারিদিকটা একদম নিস্তব্ধ হয়ে গেছে, শামসুম হয়ে গেছে, কোনো একদম নীরবতায়, কোনো মানুষজন নেই, সেই সঙ্গে একটা কালো অভয় আর্তা বের হয়ে আসছে। এটা শোনার পর শরীরের কিছুক্ষণের জন্য লোম দাঁড়িয়ে গেছিল। সেটা আবার যাই হোক, মূল ঘটনায় আসি। ঘটনাটি হচ্ছে আমার এলাকা থেকে প্রায় অনেক 3-4টা গ্রাম পার হতে হয় সেই জায়গাটি। আচ্ছা। তা সেখানকার একটি ঘটনা, সেই ঘটনাটি আমাদের আবার দূর সম্পর্কে একটু আত্মীয় হয় আর কি। তো যাই হোক, সময়ের পরিবর্তে তাদের সাথে আর কোনো ধরনের যোগাযোগ হয় না, বা তারাও যোগাযোগ করেনি বা আমরাও করি না। জি। তা তাদের সাথে এবং আমার বাবা মার সাথে যখন তাদের সম্পর্কটা ছিল, সেই সময় যে তাদের সাথে নাকি একটি অলৌকিক ঘটনা ঘটে গেছে। যে ঘটনাটি যেটা বাস্তবতার সাথে কতটুকু মিল সেটা আমি জানি না, তবে ঘটনাটি আসলে আমি যখন শুনেছি তখন যেন আমাকেও মনে হচ্ছিল যে আসলে এই ঘটনাটার ভিতর ঢুকে গেলে কতটা বাস্তবতা আছে এবং কতটুকু মিথ্যে রয়েছে সেটি আসলে বোঝা যায় আর কি ওখানে। তা ভাইয়া, এর আগেও বেশ কয়েকবার একটি কবিরাজের কথা বলেছিলাম যে আমার পাশের এলাকায় রয়েছে সেই কবিরাজটি। অনেক গাইবান্ধার বিভিন্ন আনাচে কানাচে জায়গা থেকে, বিভিন্ন উপজেলা, যে আমাদের গাইবান্ধা সদর উপজেলা বাদ দিয়েও যে বাকি যে 6টা উপজেলা রয়েছে সেখান থেকে লোক আসে এবং তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য বা তার কাছ থেকে কাজ করে নেওয়ার জন্য। এবং শুধু গাইবান্ধার না, গাইবান্ধার যে বাইরের যে জেলাগুলো রয়েছে, অনেক আমাদের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে তার নামটা শুনে তারা আসে এবং এখান থেকে যে তারা তাদের কাজ করে নিয়ে যায় এবং তারা আবার পরবর্তীতে তাকে ফোন করে বলে যে আপনার কাজটা আমাদের কাজে এসেছে, কাজ হয়েছে, আপনার কাজ করে আমরা খুবই খুশি। এবং তার বিনিময়ে তাকে আবার অনেকেই ভালো অ্যামাউন্টের বা খুব বেশি অ্যামাউন্টের একটি অ্যামাউন্ট দিয়ে যায়। তা তিনি এমন ওই ফ্যামিলির সাথে এমন একটি কাজ করেছে যে কাজটি আসলে কেউ মেনে নিতে পারেনি, কাজটি মেনে নিতে পারেনি। ওই বাড়ির যে বউ রয়েছে, সেই বউয়ের সাথেই ওই ঘটনাটি ঘটাইছে। তো দোষটি ওই কবিরাজেরও তেমন একটি ছিল না। আচ্ছা। তা ওনার বাড়ির আশেপাশে তেমন কোনো লোকজন বা আশেপাশে বাড়ি ঘর দিয়ে ছিল না। আসলে আগেরকার আমরা যদি খেয়াল করে দেখি, যেমন ধরো তোমাদের যে বাড়িটা রয়েছে সেখান থেকে মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার একটা দূরে একটা বাড়ি রয়েছে, আবার কিছুটা দূর 2-1 কিলোমিটার দূর আবার একটা বাড়ি, এইরকম খুব ফাঁকা করে একটা করে বাড়ি ছিল। আচ্ছা। তা খুব সহজে কারো যদি বিপদ আপদ হতো বা কোনো সমস্যা হতো, সবাই খুব সহজে জানতে পারতো না যে অমুক জনের বাসায় অমুক ঘটনাটি ঘটেছে। তা ওই মেয়েটার ক্ষেত্রে
তা ওখানে যে গাছটি, শিমুল গাছটি রয়েছিল, হুম সেই শিমুল গাছে, তা যাই হোক ওখানকার গাছটি অনেক পুরাতন একটি গাছ ছিল, বিশাল একটি শিমুল গাছ ছিল। সেই শিমুল গাছটি বিশাল ছিল, দুইজন মানুষ দিয়ে যদি আমরা ভাইয়া হাত দিয়ে ধরার চেষ্টা করি, হুম। তারপরেও গাছটি আমরা ধরতে পাবো না। আচ্ছা। গাছের যে ডালগুলো রয়েছে, হ্যাঁ। সেই ডালগুলো বিশাল মোটা মোটা, একদম অনেক মোটা মোটা, ওকে। যেন একদম গুলের মতন হয়েছে। একটা গাছের যে মেইন যে নিচটুকু, সেটার মতন একদম মোটা ছিল ওই গাছের ডালগুলো। আচ্ছা। তা ওই গাছের নিচে, ওই গাছের নিচে তা প্রায় প্রায় ওখানে একটা মাঠ রয়েছে। তা ওখানে আশেপাশে আবার ভাই মানে শাক এগুলো থাকে না, হেলেঞ্চা শাক আমরা বলে থাকি। তা সবাই মিলে যখন শাক তুলতে যেত, তা শাক তোলার সময় উনি কি যেন একটি টান দিয়ে তুলছে, ওই মহিলাটি টান দিয়ে তুলছে, এবং তোলার পর উনি তুলছে এবং ভয় করছে যেটা আমি কি তুললাম। তা তোলার পর উনি ভয় করার পর সেদিন রাতেই ওনার সাথে কোনো কিছু ঘটেনি, এবং শাক তুলে নিয়ে গেলেন সবাই, নিজে রান্না বান্না করে রান্না করলেন, সবাই পরিবারের সবাই মিলে খাইলেন। খাওয়ার ঠিক কিছুদিন পর ওনার শরীরটা যেন একদম কেউ যেন যেরকম মারলে ব্যথা হয়ে থাকে সেরকম ব্যথা হয়ে আছে, বামেও নড়তে পারে না, ডানেও নড়তে পারে না, এরকম একটা অবস্থা। উনি এক কথায় শরীর বিছানা থেকে উঠতে পারতেছে না। তা ওনার যখন শ্বশুর শাশুড়ি বা ওনার হাজবেন্ড বলতেছে যে তোমার কি হয়েছে, তুমি কয়েকদিন ধরে বিছানায় পড়ে আছো, নড়তেও পারতেছো, চড়তেও পারতেছো না, ব্যাপার কি? পরে উনি বলতেছে যে আমার শরীরে খুব ব্যথা হয়ে আছে, কেউ যেন আমাকে মেয়ের যেন ব্যথা করে দিয়েছে, এরকম একটা অবস্থা। পরে উনি বলতেছে যে আমাকে যদি একটু মালিশ করে দেওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো। তা উনি একজন সাধুর কাছ থেকে তেল পড়া নিয়ে আসলেন, নিয়ে এসে ওনার শাশুড়ির মাধ্যমে মালিশ করে দিচ্ছেন পুরো শরীরটাকে। তা কিছুক্ষণের জন্য উনি এতটা আরাম পাচ্ছিলেন যেন সেই আরামে উনি একদম স্বর্গের একটা ঘুম দিয়েছিল ভাইয়া, যে সেই ঘুমটা স্বর্গের থেকেও যেন এত পরিমাণ ঘুমাইছিল, যেন এরকম সুখের ঘুম উনি আর কখনো ঘুমায়নি। তা ঠিক তার এই 72 ঘন্টার পর যখন তার প্রতিক্রিয়া শুরু হলো, তার শরীর যখন ম্যাচ করা শুরু হলো, যখন কোনো হাত পা কোনো কাজ করতেছিল না, একদম অবশ্যই আসতেছিল, তখন উনি চিৎকার করার চেষ্টা করতেছিলেন, এবং চিৎকার করে কোনো ফায়দা পাচ্ছেন না, যে চিৎকার করে মানুষকে ডাকবে, ওনার হাজবেন্ড বা শ্বশুর শাশুড়িকে ডাকবেন, কোনো লাভ হচ্ছিল না। পরে যখন উনি খুব কষ্ট করে যখন চিৎকার করলেন, তখন ওনার পাশের রুম থেকে সবাই যখন চলে আসলেন, এসে যখন জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার, বলতেছে আমি শরীর নড়াতে পারতেছি না, আমার কথা বলতে খুব সমস্যা হচ্ছে, আমার যেন গলাটা কে যেন বন্ধ করে দিয়ে আছে এবং যেন তালা লেগে আছে, কত কষ্ট করে যেন আমি আপনাদেরকে ডাকছি, খুব কষ্ট হচ্ছে। তারপর যখন পরে ভাবতে পারছি যে তোমার কিছু হয়েছে বা কিছু দেখেছো কিনা রাত্রে, বা কোনো এক সময় বা কোনো ধরনের ঘটনা ঘটেছিল কিনা তোমার সাথে, তখন উনি মানে এটা বললো যে আমরা যখন বেশ কয়েকজন শাক তুলতে গিয়েছিলাম, যে বিভিন্ন ধরনের 7 রঙের যে শাকগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে শাক, সেগুলো তুলতে গিয়েছিলাম। সেখানে আমি একটি জিনিস সে শাকের সাথে ছিল, সেখানে টান মেরে তুলছি, শাকের লতি মনে করে, তখন আমি জিনিসটা দেখে অবাক হয়ে গেছি এবং ভয় করে চমকে উঠছিলাম যে এটা আমি কি তুললাম। জিনিসটা আমি বুঝতে পারিনি আসলে এটা কি ছিল। আসলে আমি আজও জিনিসটি চিনতে পারিনি যে আসলে এটা কি। এবং আমার যারা ছিল সাথে বা সঙ্গী যারা ছিল, তারাও ভয়ে কাতরে উঠেছে, এটা তুই কি তুলেছিস। এবং মাটি একদম ভাই কালো কালো ছিল জিনিসটি, তখন যিনি উনি বর্ণনা দিচ্ছেন একদম কালো ছিল জিনিসটি, যেটা একদম চুলার যে কালিটা ছিল তার থেকেও কালো ছিল। পরে যখন দেখতেছে যে না ওনার সমস্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে, কথা বলতে পারতেছে না, জবান বন্ধ হয়ে আসতেছে, মুখ বেঁকে যাচ্ছে, হাত পা একদম বেঁকে যাচ্ছে, হাতগুলো যেন প্যারালাইসিস যেরকম হয় রোগীর ওই রকম এক পাশে হয়ে যাচ্ছে, কথা বলার সমস্যা, মুখ বেঁকে যাচ্ছে। তখন ঠিক ওনারা
ওই সাধুকে ডেকে নিয়ে আসলেন। সাধুকে ডেকে নিয়ে আসার পর ওই সাধুর একটি গুণ ছিল ভাইয়া, উনি যারে কাজ করে দিত ঠিক তারই কিন্তু উপকার হয়ে যেত। আচ্ছা। এবং ওই সাধুকে ডাকার জন্য ওনারা গেছিলেন, সাধু ওই সময় বাড়িতে ছিলেন না। আর আমি যে কবিরাজের কথা বলছিলাম, কবিরাজকে ডেকে নিয়ে আসার পর ওনার অসুখটা যেন আরও, উনি যে কাজটা করতে গেছিলেন হিতে বিপরীত হয়ে গেছে। হুম হুম। এখন ওনার বাড়ির মানুষ আরও টেনশনে পড়ে গেছে যে একজন বিশ্বস্ত মানুষকে ডাকলাম কিন্তু তার কাজটা হিতে বিপরীত হয়ে গেছে, এখন কি করতে পারি, আমাদের তো ছেলের বউকে বাঁচাতে হবে, হুম হুম। কি করি। এখন ঠিক পরে আবার কোনো উপায় না পেয়ে সাধুকে আবার ডাকতে গেলেন। সেদিন তাদের ভাগ্যক্রমে তাদের ভাগ্যটা এত ভালো ছিল, সাধুকে তারা দেখতে পেয়েছে বা বাড়িতে দেখা পেয়েছে। সাধুকে বলার সঙ্গে সঙ্গে সাধু যখন আসলো, হুম। সাধু একাই সব কিছু করলেন। ওই মহিলাকে বসালেন, মাটিতে বসালেন এবং একটা গোল বৃত্ত দাগ দিলেন এবং গোল বৃত্তর দাগের মাঝখানে ওনাকে বসে সবাইকে গোল বৃত্তের বাইরে যেতে বললেন, যে ভিতরে আর কেউ থাকবেন না, এবং চতুর্পাশে তেল এবং পানি দিয়ে ছিটায় ওটাকে বশ করে নিলেন যেন এর ভিতরে কেউ না আসতে পারে এবং এই যেন ছুটে বাইরে না যেতে পারে। ঠিক যখন ভরণ দিচ্ছিল ওনার কবিরাজের মাধ্যমে বা ওই মহিলার উপরেই যখন ভরণ দিচ্ছিল, তখন সব কিছু যখন বলতেছিল যে ওই গাছের যে মগ ডালটি রয়েছে, মগ ডালে একটি অবয়ব বসবাস করতেন অনেক বছর আগ থেকে, পুরাতন একটি, যে কিনা নিজেকে অন্য অন্য শরীর পাইলেই সে শরীর চেঞ্জ করে অন্য শরীরে যায় পরিবর্তন করে, এবং তার ব্যতিক্রম হয়নি এবং সে এই বাড়ির বউকেই শরীরটাকে পছন্দ হয়েছে এবং সেই শরীরের ভিতর ঢুকেছে এবং ঢোকার পর তার এই অবস্থা করেছে যে তাকে মেরে ফেলবে এরকম একটা অবস্থা। তার ভূত ছিল যে ওই জিনিসটি তুলেছে, আসলে জিনিসটি কি সেটি তারা ভুলতে পারেনি এখন পর্যন্ত। পরে বললো যে তুই একে ছাড়বি কিনা সেটা বল। আমি একে ছাড়বো না, কেন একে ছাড়লেই আমার মরণ হবে, আবার আমাকে বোতলে বন্দি হতে হবে। ওই অবয়বটা নাকি ভাইয়া প্রায় 30 থেকে 40 বছর পর্যন্ত বোতলে বন্দি ছিল। আচ্ছা। তো বলতেছে তুই, আমি ছাড়া পাওয়ার পরেই আমি এখানে একে ধরেছি এবং ছাড়বো না, আমি একে ছাড়লে হয়তো আমাকে আবারও বোতলে বন্দি হতে হবে। তো এই ভেবে যখন গেল, তখন বলতেছে তুই ছাড়বি কিনা সেটা বল, কারণ আমি একে ছাড়বো না। তখন বলতেছে ঠিক আছে, আমার যখন কাজ আমি করব তখন তুই হাজার বাঁচার চেষ্টা করলেও তুই আর বাঁচতে পারবি না, তোকে আমি এমনভাবে বন্দি করব যে তুই 1000 বছর চেষ্টা করলেও সেই বন্দি থেকে তুই কখনো বের হতে পারবি না। তো ঠিক 7 দিন সময় নিল। 7 দিন সময় নেওয়ার পর যখন অনেকে বললো যে আপনারা একটু সিঁদুরের ব্যবস্থা করবেন, যারা হিন্দু সম্প্রদায়ের আছে তাদের বিয়েতে কিন্তু সিঁদুর ব্যবহার করা হয়, সেই সিঁদুর এবং কলা রয়েছে, মারভোগ যে কলাগুলো রয়েছে সেই কলা, এই কয়েকটা জিনিস এক জায়গায় করলে কলাগুলোতে সিঁদুর পরে দিল ভাইয়া, সিঁদুর দিয়ে আট করে দিল, হচ্ছে চন্দ্রবিন্দুর মতন একটা জিনিস আট করলো এবং সেই কলাগুলো সামনে রাখলো। রেখার পর ওখানে তেল দিল, তেল দিয়ে যখন উনি মন্ত্র পড়তেছেন আবার তেলগুলো ছিটাচ্ছেন, ওনাকে হাজির করলো। হাজির করার পর যখন ওনাকে বেশ কয়েকবার বললো যে এবারের মতো তুই কি ছেড়ে দিবি কিনা, ওই যে অভয়প্রিয় ওনার কথাতেই অটল রয়েছে এবং এই যে সাধু রয়েছেন ইনি তো ওনার কথাতে অটল যে এনাকে বাঁচিয়ে ছাড়বে এবং মুক্ত করে ছাড়বে এর হাত থেকে। ঠিক যখন ওকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে, আচ্ছা, লাস্ট ওয়ার্নিং দিয়েছে যে তুই একে ছাড়বি কিনা, শেষবারের মতন আমি তোকে বলছি, ওই বলছে যে না আমি একে ছাড়বো না, আমি এর শরীর থেকে কখনোই যাব না। ঠিক তখন সাধু 3টি বোতলে দিয়ে ভাইয়া ওকে বন্দি করেছে। আচ্ছা, 3টি বোতলে দিয়ে বন্দি করেছে। শোনার পরে যখন যে তুই যখন একটি বোতল থেকে বের হওয়ার চেষ্টা করবি আরেকটিতে আটকে যাবি, যখন আরেকটি বের হতে চাবি আরেকটিতে আটকে যাবি, তোর বাঁচার কোনো উপায় থাকবে না। তখন ঠিক ও যখন ওর কথা অবয়বটি যখন শুনতেছিল না, ঠিক ওকে বোতলে বন্দি করে ফেলে। আচ্ছা, বোতলে বন্দি করার পর সাধু তার নিজ যে
শ্মশানটি রয়েছে সেখানে পুঁতে রাখে সেই বোতলটি, যেন কখনো হুম। এখান থেকে বের না হতে পারে। এবং সাধু মারা গেছে প্রায় 6 থেকে 7 বছর আগে মারা গেছে, এবং আজ পর্যন্ত ওই জায়গাটি উনি এমনভাবে প্রোটেকশন করে রেখে গেছেন, নিরাপদ করে রেখে গেছেন, ওনার ছেলে মেয়ে ওই জায়গাটিতে কেউ হাত দিতে পারে আচ্ছা। এখন পর্যন্ত। শ্মশানটা আমাদের বাড়ির পাশ থেকে একটু দূরে। নিশান ভাইয়া জানে, নিশান ভাইয়া অনেক কয়েকবার গেছিল আমাদের এলাকায় ঘুরতে। হুম। তার শ্মশানটা অনেকটা দূরে না, খুব কাছেই, 2-3 মিনিট হাঁটলে শ্মশানটা আসে, পাওয়া দেখা যায়। এবং এখন পর্যন্ত ওই জায়গাটি নিরাপদ রয়েছে, কেউ হাত দিতে পারে। আচ্ছা। উনি এমনভাবে করে গেছে, এখানে যেই হাত দিতে যাবে তার হাতটি এখানে কেঁপে উঠবে এবং পরবর্তীতে তার সমস্যা। শারীরিকভাবে সমস্যায় পড়বে বা হুম। কিছুদিনের জন্য অসুস্থ হয়ে যাবে, এমনভাবে উনি কাজটা করে গেছেন। এবং উনি যে বাড়ির মহিলাটার জন্য কাজ করে দিয়েছেন, বইয়ের জন্য কাজ করে দিয়ে গেছেন, এখন পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন, আর কোনো ওনার সমস্যা হয়নি এবং দিব্যি উনি খুব স্বাভাবিকভাবে জীবন চলাফেরা করছেন। আচ্ছা আচ্ছা, এটাই ছিল ঘটনা। এই ছিল ঘটনা। বেশ চমৎকার একটা ঘটনা শুনলাম আমরা শাহাদুলের কাছ থেকে, যেটা সূত্রপাত হয়েছিল সেই মহিলার কোনো একটা বস্তু মাটি থেকে টেনে তোলার। জি। তারপর এতগুলো বিষয় একজনের কারণে পুরো গ্রামবাসী অনেকেরই এখনো সাফার করতে হয়। তো যাই হোক, আমরা শাহাদুলের থেকে চমৎকার একটা ঘটনা শুনলাম, এবং শাহাদুল এর আগেও কিছু রেফারেন্স টেনেছে, যেমন এবারে যখন ঘটনা শুরুর আগে পূর্বের যে মেইলটা যেটা আমাদেরকে সাফাত হোসেন সীমান্ত পাঠিয়েছিলেন, যে মাটির নিচ ধান কাটতে গিয়ে মাটির নিচ থেকে কোনো একটা কঙ্কাল, একটা হাড় জাতীয় কিছু একটা তার কাস্তেতে বেঁধে যায়, তারপর থেকে তাদের সাথে অলৌকিক কিছু ঘটনা ঘটে। এই ঘটনাটিও কিছুটা এরকম সিমিলার ছিল। আসলে আমাদের যা কিছু সব কিছু আসলে মাটি কেন্দ্রিকই হয়। আপনি দেখবেন যে আসলে যদি কোনো ভৌতিক বিষয় কারোর সাথে ঘটে, সেখানে আমি কেন জানি বুঝি না, এটা আসলে বলে যে বিভিন্ন জায়গার মাটি, শ্মশানের মাটি, কবরের মাটি, আবার কিছু জায়গা থেকে পানি সংগ্রহ করতে বলে 7-8টা কল, মানে ইয়া থেকে, মানে কল যেটা গ্রাম্য ভাষায় বলে, হ্যাঁ, মানে 7-8টা কল থেকে পানি হ্যাঁ, নিয়ে আসতে বলে। 7টি মসজিদ থেকে পানি নিতে হ্যাঁ, হবে। জি। এরকম কিছু। তো এই ব্যাপারগুলো আসলে এখনও আমাদের অনেক রিসার্চ করতে হবে, জানতে হবে অনেক কিছু, তারপর এগুলো নিয়ে কথা বলতে হবে। তো যাই হোক, আমাদের সাথে সেগুলো কিন্তু এখন পর্যন্ত প্রচালিত রয়েছে বিভিন্ন এবং গ্রামে। মানে সমাধান করার যে ব্যাপারটা, আসলে এখনও এই ধরনের বিষয়গুলো প্রয়োজন পড়ে। যেমন কিছু যাই হোক, অত বিশদ আলোচনা না করি। লিখেছিলেন আমাদেরকে সোহেব বিন ইসলাম, উনি লিখেছিলেন। কমেন্ট করার আগে একটু বিষয় ঘোষণা দিতে আচ্ছা চাই। আচ্ছা, ওকে। আমার এক বন্ধু, সে আমেরিকার একটি ঘটনা তিনি পাঠিয়েছেন, সেটা আমাদের যদি ঈদে 28 তারিখে যদি ঈদ হয়, সেদিন বৃহস্পতিবার আমাদের যে প্ল্যানটা রয়েছে আমার ব্যক্তিগতভাবে, ওই দিন যদি আমরা ভূতবেলা অনুষ্ঠানটা করি, আমেরিকার যে ঘটনাটি রয়েছে বিশাল এক ঘটনা, সে যদি লিখে পাঠায় তাহলে তো সেটা ইমেল আকারেই যাচ্ছে, আর যদি রেকর্ড করে পাঠায় তাহলে তো সেটা আমাদের ইমেলে যাচ্ছে না। আচ্ছা, আমরা কিন্তু সেটা- আরেকটা কাজ এই করতে পারি। ঘটনাটি আমরা শোনাতে পারি, বিশাল একটা ইন্টারেস্ট একটা ঘটনা রয়েছে, সে আমাকে লিখে পাঠিয়েছে আর কি এই আচ্ছা, বিষয়ে। আমরা কি এখন শুনবো নাকি ঈদের না স্পেশাল? না, এখানে এটা ঈদের স্পেশাল হিসেবেই রয়েছে যে আচ্ছা, আমি আচ্ছা। ঘটনা পাঠাবো। যেহেতু আমাদের হাতে আরো একটি সপ্তাহ হাতে রয়েছে, আছে, হ্যাঁ। এবং সেখান থেকে আমরা কিন্তু চাইলে, মানে এবারের ঈদ স্পেশাল যে প্রোগ্রামটা, সেটা যেহেতু একেবারে ঈদুল আজহার রাতেই পড়ছে, যদি সম্ভব হয় আমরা একটু ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানটা করতে চাই। যেমন ওপাশে বরকত ভাই আছেন, উনি ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হলেন, মানে ভিডিওতে আমরা যদি কোনো একটা গুগল মিট অথবা জুমের মাধ্যমে এই প্রোগ্রামটা করতে পারি, মানে পুরোটাই অনলাইন বেসড হবে, কেমন হয় দেখা যাক। আমরা একটু আলোচনা করি, তারপর আপনাদেরকে জানাবো। এবং স্পেশাল এপিসোড নিয়ে আপনারা যারা যারা চান যে ঘটনা পাঠাবেন, তারা চাইলে কিন্তু আমাদেরকে লিখতে পারেন, এবং এখন থেকে আপনি লেখা শুরু করতে পারেন যে স্পেশাল এপিসোডে আপনার ঘটনা প্রচারিত হোক, যদি আপনি এটা চান। অথবা মানে যদি স্পেশাল এপিসোডে আপনারা কেউ আসতে চান, অথবা কোনো স্পেশাল মানুষকে, যারা স্পেশাল স্টোরি টেলার যারা আছেন, তাদেরকে যদি, আমাদের স্টুডিওতে যারা আসেন প্রত্যেকেই স্পেশাল, তারপরও কিছু কিছু মানুষ আছেন যাদের ঘটনা আপনারা খুব বেশি পছন্দ করেন, তাদের নাম মনে রেখেছেন, আপনারা যদি চান দু একটা নাম আমাদেরকে জানাতে পারেন। তো কাদেরকে আপনারা দেখতে চান বা কাদের ঘটনা শুনতে চান,
তো যাই হোক, অনেকটা সময় আমরা একসাথে কাটালাম। শাহাদল ছিল আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ছিলেন। আসলে প্রাইভেসির কারণে উনি ওনার ফেস দেখাতে চান না, যে জন্য আসলে আমরা ওনার গল্প বলার অংশটাতে একটা স্ক্রল করে দিয়েছিলাম একটা ছবি। এরকম যাদের প্রাইভেসি কনসার্ন আছে তারা চাইলে আমাদের সাথে আগেই শেয়ার করতে ইনশিওর করতে পারেন যে ভাইয়া আমি ফেস দেখাতে চাই না, সেক্ষেত্রে আমরা চাইলে ক্যামেরা অফ রাখতে পারি। তো যাই হোক, আপনাদের কার কাছে কেমন লাগলো আজকের এপিসোড আমাদেরকে জানাতে পারেন, এবং কারা আমাদের নেক্সট এপিসোডে আসতে চান। আগামী 21 তারিখ আমাদের একটা এপিসোড হবে, তারপরেই আমরা যে ঈদ স্পেশাল প্রোগ্রামটাতে যাব। এবং ঈদ স্পেশাল প্রোগ্রামে কাদের মেইল চান আপনারা, যদি পুরনো কোনো মেইল শুনতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন। আর এই মুহূর্তে আমি আসলে আর কথা বলতে চাই না, অনেকেই ছিলেন আমাদের সাথে যুক্ত, তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাতে চাই। এবং আপনারা আছেন বলেই রেডিও সারাবেলা আছে, ভূতবেলা আছে, এবং আপনাদেরকে সাথে নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই, অনেক দূর এগিয়ে যেতে চাই। আসলে এই ভূতবেলা যেহেতু অতিথি বেসড অনুষ্ঠান এবং পুরোটাই নির্ভর করে অতিথিদের ওপর, অর্থাৎ আপনাদের ওপর। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন, আপনারা যদি আমাদের স্টুডিওতে না আসেন, তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনুষ্ঠানটা সামনে এগিয়ে নিয়ে যাওয়া খুব দুষ্কর হয়ে যায়। এই কথা বলতে বলতেই আমরা কিন্তু অনেকগুলো বছর পেরিয়ে এসেছি। সেই 2017 সাল থেকে ভূতবেলা অনুষ্ঠানটা শুরু হয়েছে। অনেক উপস্থাপক চেঞ্জ হয়েছে, এবং আমি যে এখন আছি ভবিষ্যতে আরও হয়তো আমিও থাকবো না, কিন্তু ভূতবেলার থেকে যাবে, রেডিও সারাবেলা থেকে যাবে, এবং সর্বোপরি আপনারা থেকে যাবেন। তো আমি চাই আপনারা বেশি বেশি যুক্ত হন আমাদের সাথে। তো আজকে এই পুরো এপিসোডে যারা যারা ছিলেন, আমি দেখতেছি আরেকবার কমেন্টগুলো পড়তে চাই। এমডি রিফাত ছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন আমাদেরকে লুৎফুল আনোয়ার ভাই, উনি একটা প্রশ্ন করেছেন, রাতুল ভাই রাত 11টার পর স্টেশন বন্ধ হয়ে যায়, আচ্ছা সকাল কয়টায় চালু হয়? আচ্ছা সকাল 7টায় আমাদের স্টেশন চালু হয়। এরপর খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন, ভাই কিছুক্ষণ আগে ঠাকুরগাঁও জেলা থেকে শুনছিলাম, এখন দিনাজপুরে এসেছি, দিনাজপুর জেলা থেকে প্রোগ্রাম শুনছি, অনেক ভালো হচ্ছে। আচ্ছা ওকে ফাইন। চট্টগ্রাম থেকে লুৎফুল আনোয়ার ভাই